সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1417তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ স্বপনের জীবনের চরম অলৌকিক এক তাজ্জব ভয়ানক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল রাতে ভাইয়ের রূপে ঘরে ঢুকে সর্বনাশ করলেন বোনের। এই গল্পটা রংপুরের নিম্নবিত্ত পরিবারের ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর বাস্তব ঘটনা, যা শুনলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই স্বপনের জীবনের অলৌকিক ঘটনাটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে স্বপনকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ স্বপন হোসেন, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট দুইটা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা রংপুর শহরের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন প্রবাসী। আমার বাবা আমাদের এলাকাতে সর্বপ্রথম প্রবাসে যায়। আমাদের এলাকাতে এখনও কোনো মানুষ বিদেশে আছে বলে আমার কাছে মনে হয় না পুরো আমাদের গ্রাম জুড়ে। আমাদের গ্রামে বেশিরভাগ মানুষরা কাজের সন্ধানে হয়তো বাংলাদেশের বড় বড় শহরগুলোতে যেত কিংবা বড় বড় বিভাগগুলোতে যেত, কিন্তু একমাত্র আমার বাবাই প্রবাসে যায় এবং তিনি প্রবাসে যাওয়ার সুযোগ পায়। তিনার ওই প্রবাসের টাকায় আমাদের পরিবারটা আমাদের সমাজে প্রায় 8-10টা পরিবারের থেকেও অনেকটা ভালো চলতেছিল। এক কথায় বলতে গেলে আমাদের গ্রামে আমাদের পরিবারটা ছিল সবচেয়ে উচ্চবিত্ত একটা পরিবার। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। ছোটবেলায় বাবা প্রবাসে ছিল, যার কারণে আমাকে শাসন করার মতো কোনো মানুষ ছিল না। আমি সম্পূর্ণ বেপরোয়া একটা জীবনযাপন করি। আমি কাউকে মানি না, কাউকে শুনি না এবং কারো কথার কোনো মূল্যায়নও করি না। নিজের মতো করে নিজের জীবন পরিচালনা করি। ছোটবেলায় মা আমাকে স্কুলে পাঠাতো, কিন্তু আমি স্কুলে যাইতাম না। স্কুলে না গিয়ে স্কুলের নাম করে আমি গ্রামে গঞ্জে বাগানে এখানে সেখানে ঘুরে বেড়াতাম। এই করতে করতে একটা সময় মা রাগ করে আর আমাকে স্কুলে পাঠায় না। দাদা দাদির অগাধ ভালোবাসায় আমি এক বেপরোয়া জীবনযাপন করতে শুরু করি। আস্তে আস্তে করে মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই এবং বড় হয়ে যাওয়ার পরে আমি তখন চিন্তা করলাম কি করা যায়, কিছু তো একটা করতে হবে। আমার বয়স তখন মোটামুটি প্রায় 17-18 থেকেও আর একটু বেশি হবে। তো চিন্তা করলাম আমার কোনো একটা ব্যবসা করতে ইচ্ছে করতেছে, কোনো একটা ব্যবসা বাণিজ্য করব, এরকম কোনো একটা ইচ্ছা। কিন্তু আমার ইচ্ছা হচ্ছে আমি এরকম ব্যবসা করব যেটা মেয়েমুখী হতে হবে। আমি একটু মেয়েদের প্রতি ছোটোবেলা থেকে দুর্বল ছিলাম, যার কারণে আমি এরকম একটা ব্যবসা খুঁজতেছিলাম যেটা করলে মেয়েরাই শুধু আমার কাস্টমার হবে। এই চিন্তা ভাবনা করে তখন আমি আমাদের এলাকাতে একটা মাদ্রাসা আছে, ওইটা হচ্ছে দিনিয়া মাদ্রাসা, ছেলে মেয়ে উভয়ে পড়াশোনা করে। তো আমি চিন্তা করলাম ওই মাদ্রাসার সামনে আমি একটা কসমেটিকের দোকান দিব। তো মাদ্রাসার সামনে কসমেটিকের দোকান দেওয়ার বড় কারণ হচ্ছে একদিকে একটা মহিলা মাদ্রাসা আছে, আবার অন্যদিকে আরেকটা হাই স্কুল আছে। দেখা যায় মহিলা মাদ্রাসা এবং হাই স্কুল 2 জায়গার ছাত্রীরা আমার দোকানে আসবে এবং আমি তাদেরকে দেখতে পাবো। এই চিন্তা ভাবনা করে আমি তখন আমাদের এলাকাতে আমি তখন একটা মেয়েদের কসমেটিকের দোকান খুললাম। তো প্রথম দিকে হয়তো কাস্টমার খুব বেশি একটা পাচ্ছি না, কারণ মাদ্রাসার ছাত্রীরা এখানে হচ্ছে খুব বেশি একটা যায় না, দোকানপাটে খুব বেশি একটা যায় না, শিক্ষকদের নিষেধ আছে। আর স্কুলের ছাত্রীরা খুব বেশি একটা আসতো না, স্কুলের ছাত্রীরা খুব বেশি একটা এমনিতেও তাদেরকে পাইতাম না। তো প্রথম দিকে হয়তো বিজনেসটা অনেকটা ডাউনে যাচ্ছিল, তবে ডাউনে গেলেও আমার কোনো সমস্যা নাই, কারণ আমি তো ব্যবসা লাভের আশায় খুলি নাই। আমার চিন্তা ভাবনা হচ্ছে ব্যবসা এইভাবে চলতে থাকুক, কিন্তু আমি তো মেয়ে দেখতে পারতেছি। এই করে করে মোটামুটি মাস 3 কেটে যাওয়ার পরে আস্তে আস্তে করে দূর দূরান্ত থেকে মেয়েরা আসতে শুরু করে, কারণ আমি তখন রংপুর শহর ঢাকা থেকে অনেক ভালো মানের মেয়েদের প্রসাধনী নিয়ে আসতাম, মেয়েদের পোশাকের ড্রেস আপ এটা ওইটা নিয়ে আসতাম, যার কারণে দেখা যায় প্রচুর পরিমাণের কাস্টমারের ভিড় থাকতো আমার দোকানে। অনেক কাস্টমাররা দূর দূরান্ত থেকে আসতো এবং দেখা গেল যে আমার অবস্থাটা খুব ভালো একটা পর্যায়ে চলে গেল। তো এরকম করতে করতে আমি প্রায় 2 থেকে 2.5 বছরের মতো দোকানটা পরিচালনা করি। 2-2.5 বছরে আমার দোকানে মোটামুটি বেচা বিক্রি সব কিছুই খুব ভালো হচ্ছিল। এমন করতে করতে প্রায় 2.5 বছর পরে মাদ্রাসার অনেকগুলো মেয়ের সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়।
মেয়েগুলো আমার দোকানে আসে, আমার থেকে মালামাল নিয়ে যায়, আমার সাথে সুন্দর করে কথাবার্তা বলে, যার কারণে মেয়েগুলোর সাথে আমার খুব একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। একদিন দুইটা মেয়ে এসে আমার বলতেছে যে স্বপন ভাই, আমি আবার একটু দানবীর মানুষ ছিলাম। দানবীর বলতে কীরকম জানেন, মাঝে মাঝে কোনো দোকানে কোনো ভিক্ষক আসলে সবাই বলে দিত ওই স্বপনের দোকানে যা, না আমার দোকানে পাঠাইতো, আমি ভিক্ষা দিতাম। অথবা এরকমও হইতো মাদ্রাসা বা স্কুলের কোনো ছাত্র ছাত্রী যদি ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশনের জন্য টাকা জোগাড় করতে না পারতো, আমি আমার তরফ থেকে টাকা দিয়ে দিতাম। মানে ওই যে ইনকাম যা করতাম সবই এই লাইনে ব্যয় করে দিতাম। আমার তো আর পরিবারের দেওয়ার মতো, মানে পরিবারের আর দেওয়াটা প্রয়োজন ছিল না, কারণ আব্বা যে পরিমাণে টাকা ইনকাম করতো তা দিয়ে আমার 2 বোন, মা, দাদা, দাদি খুব ভালোভাবেই চলতে পারতো। তারা আমার টাকার পরোয়া খুব বেশি একটা করতো না। এমনি আমি মাঝে মাঝে টুকিটাকি বাজার সাজার নিয়ে যাইতাম, বাড়িতে অতটুকুই। যাই হোক, এভাবেই তখন সময়গুলো কাটতেছে, আমি আস্তে আস্তে করে হচ্ছি। তো ওই সময় হলো কি, দুইটা মেয়ে এসে বলতেছে স্বপন ভাই, আমাদের ক্লাসমেট একটা মেয়ে আছে, নাম হচ্ছে শাপলা, তো আপনি মেয়েটার সামনে টাকা, মানে মেয়েটার মা মেয়ের পড়াশোনা বন্ধ করাই দিবে, আর সামনে পরীক্ষার ফিস দিতে পারতেছে না, তো মেয়েটার একটু সাহায্য করবেন, এমনি আমার বলে। তা আমি কিন্তু অন্য মেয়েদের মুখেও শুনতাম এই মাদ্রাসার শাপলা নামের একটা মেয়ে আছে যে কিনা দেখতে খুব সুন্দরী, মানে আগুনের মতো চেহারা, কিন্তু এই মেয়েটা যথেষ্ট পর্দা করে চলে, কারো সামনে আসে না এবং খুবই পর্দা করে থাকে। তো মেয়েগুলো আমার বলার পর আমি বললাম এটা কোনো কথা হইলো, তো মেয়ের বাড়ি কই, বলো অমুক জায়গায়, আমাদের পার্শ্ববর্তী একটা গ্রামের কথাই বললো। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, কত টাকা আসছে, টাকার অ্যামাউন্টটা বললো, তখন আমি টাকার অ্যামাউন্টটা দিলাম। দেওয়ার পরে হলো কি, মেয়েগুলো টাকাটা নিয়ে গেল। বিকেলবেলা যখন মাদ্রাসা ছুটি হয়ে গেল, মেয়েগুলো এসে আমার টাকা ফিরিয়ে দিচ্ছে যে স্বপন ভাই টাকা নিয়ে যান। আমি তখন বললাম ও মা, তোমরা টাকা নিয়ে গেলা, বললাম মেয়েটার সামনে পরীক্ষা, এসে পরীক্ষার ফি দিতে পারতেছে না, আমি টাকা দিলাম, আবার টাকা ফিরিয়ে দিচ্ছ কেন? পরে বলতেছে ভাই, মেয়ে বলতেছে মেয়ে টাকা নিবে না। আমি বললাম কেন নিবে না কেন? বলে নিবে না, মেয়ে নিয়ে নাম না, এখন কী করবো? তা আমি বড় মেয়েটারে বললাম টাকাটা তোমার কাছে রাখো, আর কালকে মেয়েটারে আমার দোকানে নিয়ে আইসো। তো যথারীতি ওই দিনটা কেটে গেল, যে যার মতো করে চলে গেল। পরের দিন এই মেয়েটা করলো কি, ওই যে শাপলা নামের যে মেয়েটা, ওই মেয়েটাকে নিয়ে আসছে, বোরকা পরে আসছে, হাত মোজা পা মোজা পরা, চোখগুলোও দেখা যায় না ঠিক মতো, এবং চোখগুলো মনে হলো বিড়ালের চোখের মতো, খুব ছোট ছোট, খুব সুন্দর দেখাচ্ছিল। তা আমি তখন বললাম যে এতটা পর্দা করার দরকার নেই, দোকানে কোনো মানুষ নাই, কোনো হুজুরাও নাই যে দেখলে তোমার বকবে, তুমি বোরকাটা একটু খোলো, মানে বোরকার মুখোশটা খোলো। বলে না ভাই, আমি বোরকার মুখোশ খুলবো না, আপনি আমার কেন ডাকছেন ওইটা বলেন। আমি বললাম তুমি পরীক্ষা দিতে পারতেছো না, ফর্ম ফিল আপের টাকা, মানে তোমার পরীক্ষার ফি দিতে পারতেছো না, আমি তোমার টাকা দিলাম, তা তুমি টাকা নিবে না কেন? বলে না আমার লজ্জা লাগে, আমার আম্মা যেহেতু আমাকে টাকা ম্যানেজ করে দিতে পারে না, আমি পরীক্ষা দিব না। আমি বললাম তোমার আব্বা নাই? পরে বলে না আমার আব্বা নাই, আমার আব্বা মারা গেছে। তো আমি আবার ওই গ্রামের আশেপাশে চলাফেরা খুব বেশি একটা করি না, মানে এই জন্য আমি, মানে দোকান খোলার পর থেকে আমি গ্রামের কোনো খোঁজখবরই না, মানে নিজের গ্রামের মানুষই চিনি না। তাই মেয়েটারা বললাম যে দেখো, তুমি তো জানো এই মাদ্রাসায় অনেকেই পরীক্ষা দিতে পারে না, পরীক্ষার ফির জন্য আমি অনেকে পরীক্ষার ফি ম্যানেজ করে দিই, তাহলে তুমি এরকম করতেছো কেন, নিয়ে যাও। পরে বলে ভাইয়া নিতে পারি, একটা শর্ত আছে। আমি বললাম শর্ত কী শর্ত? বলে আমি যদি টাকাটা ফিরাই দিই কোনো একটা সময়, যদি আমার ফিরাই দেওয়ার মতো অ্যাবিলিটি হয়, তাহলে কিন্তু আপনার টাকাটা ফিরাই নেবেন। আমি বললাম আচ্ছা আলহামদুলিল্লাহ, যাও, যদি তোমার কাছে টাকা পয়সা হয় আমাকে ফিরাই দিবা মনে করো, তাহলে তুমি ফিরাই দিও, আমি টাকা নিয়ে যাব। বলে আচ্ছা ভাইয়া ঠিক আছে। তো মেয়েটার আমি তখন ফর্ম ফিল আপের টাকা দিয়ে দিলাম, আমি আমার মতো করে দোকানদারি করতেছি। বাট এই প্রথম কোনো একটা মেয়ে এইভাবে টাকা নেওয়ার সময় কমিটমেন্ট করে নিয়ে গেছে যে সে কোনো একদিন আমাকে টাকা ফিরাই দিবে যদি তার টাকা পয়সা হয়। যাই হোক আলহামদুলিল্লাহ, ওই টাকা নিয়ে চলে গেল। তখন আমি আমার মতো করে আবারও দোকান চালাইতেছি। এইভাবে অনেকগুলো দিন কেটে গেল, প্রায় আরও 3-4 মাস কেটে গেছে। এই বিষয়টা কিন্তু আর আমার মাথায় নেই, মানে আমি এটা পুরোপুরি ভুলে গেছি। 3-4 মাস পরে আমার এক ফুফাতো ভাই হয় সম্পর্কে, মানে আমাদের মানে দুঃসম্পর্কের এক ফুফাতো ভাই, ওই আমার কাছে আসছে, বলতেছে যে স্বপন, তোদের এই মাদ্রাসায় একটা মেয়ে পড়ে, নাম হচ্ছে শাপলা, আমি মেয়েটারের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, মানে আমি মেয়েটারে বিয়ে করব, এখন কিভাবে কি করা যায়, আব্বা আমারে কেমনে পাঠাবো। পরে আমি বললাম শাপলা? বলে হে মাদ্রাসায় সবচেয়ে সুন্দরী মেয়ে। তখন আমার ভাই হঠাৎ করে ওই কথাটা মনে পড়লো যে আরে, মেয়েরা তো আমার কাছে একটা মেয়ে নিয়ে আসছিল শাপলা নামের, যার ফর্ম ফিল মানে পরীক্ষার ফির টাকা আমি দিছি। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুই একটু দাঁড়াতো, আমি দেখি। পরে ওই 2টা মেয়ে যে আমার সাথে সম্পর্ক বলা, 2টারে ডাকলাম, ডাকে বললাম তোমাদের মাদ্রাসায় শাপলা নামের কোন মেয়ে আছে যে দেখতে এত সুন্দর? পরে মেয়েগুলো বলে ভাইয়া মনে নেই যে আপনি পরীক্ষার ফির জন্য টাকা দিছিলেন, ওই মেয়েটা। আমি তখন বলে মেয়ে কি দেখতে অনেক সুন্দর? বলে হ্যাঁ, আমাদের মাদ্রাসায় সবচেয়ে সুন্দরী মেয়ে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, মেয়েটারে আমার দোকানে একটু ডাইকো তো, আজকে বিকালে কথা বলবো। তো
তা আমার ওই ফুফাতো ভাইরা আমি দোকানে রাইখে দিছি। বিকেলবেলা মেয়েটা তখন দোকানে আসছে, আসার পরে আমি বললাম তোমার নাম শাপলা? বলে হ্যাঁ ভাইয়া, আমি আপনার টাকাটা এখনও ম্যানেজ করতে পারিনি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, টাকা পরে ম্যানেজ করে দিও। আচ্ছা তোমার জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব আসছে, অ্যান্ড বিয়ে করবা? পরে বলেন না, আমার আম্মা তো আমাকে এই মুহূর্তে বিয়ে দিবে না। আমি বললাম আরে বিয়ে দিলে সমস্যা কি, তোমার বিয়ে দিবে না কেন, তোমার তো বিয়ের বয়স হয়েছে। বলে না ভাই, আমার আম্মা এখন আমাকে বিয়ে দিবে না। পরে আমি ফুফাতো ভাইরে বললাম যে ঠিক আছে, ও তোমাকে দেখতে আসছে, এখন কিছু না মনে করলে ওর সামনে কি একটু পর্দাটা সরানো যাবে, তোমাকে একটু দেখবে। পরে বলে ভাইয়া এটা তো ঠিক না। বাকি মেয়েগুলো বলতেছে দূরও, এত পর্দা করার কি আছে। এই বলে পাশের একটা মেয়ে টান দিয়ে ওর মুখের মুখোশটা টান দিয়ে নিয়ে গেছে। ভাই রে ভাই, দেখার পরে আমার পুরো মাথা খারাপ হয়ে গেছে। আগুনের মতো সুন্দর, এই মাদ্রাসায় এত সুন্দর মেয়ে আছে, এইটা আমার কখনো চিন্তা ভাবনার মধ্যেই ছিল না। মানে পুরোই আগুন, এক কথায় বলতে গেলে আগুন। এত সুন্দর মেয়ে, আমি এক দৃষ্টি তোর মুখের দিকে তাকায় আছি। ফুফাতো ভাই আমারে বলে ভাই রে, মেয়ে তো আমার পছন্দ হয়েছে। মনে মনে বলতেছি মেয়ে তোর কি পছন্দ হবে, তোর আগেই তো মেয়ে আমার পছন্দ হয়ে আছে। আমি তখন করলাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি যাও। শাপলারে বিদায় করে দিয়ে আমার ফুফাতো ভাইরে বললাম ঠিক আছে, আমি মেয়ের মায়ের সাথে কথা বললে তোরা কালকে জানাবো। আমি আর মেয়ের মায়ের সাথে কী কথা বলবো। পরের দিন বিকালবেলা ফুফাতো ভাই আমার দোকান আবার আসছে, আইসা বলে স্বপন ভাই কী অবস্থা? আমি বললাম না, মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে নাকি কোন জায়গায়, মেয়ের মা মেয়ের বিয়ে দিবে না এখন। ওরে মানা করে দিলাম, ও ওর মতো করে চলে গেছে। এবার আমি চেষ্টা করতেছি কীভাবে মেয়েটার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করা যায়, ওর কাছে যাওয়া যায় এবং ওর সাথে একটু ভালোভাবে থাকা যায়। এইভাবে একদিন দুই দিন তিন দিন করে সময়গুলো কাটতেছে, বাট ওভাবে আর মেয়েটা আমাকে প্রশ্রয় দেয় না। মানে খুবই হার্ড মাইন্ডের একটা মেয়ে, অতটা ইয়ে না, সফট না, অনেক হার্ড। ও সহজে কাউকে মূল্যায়ন করে না বা কাউকে দাম টাম দেয় না। দাম টাম দেয় না বলতে সহজে কারো কাছেও যায় না। পরে আমি ওই পাশের যে মেয়েটা ছিল, ওর মেয়েটার বান্ধবীটারে বললাম যে দেখো, কিছু মনে করো না, আজকে এত বছর ধরে দোকানদারি করি, কোনো দিন কিন্তু কোনো মেয়েরা ভাল লাগে নাই, চোখের দেখায় কোনো মেয়েরই কিন্তু ভাল লাগে নাই। বাট শাপলারা দেখার পরে ভিতরটা জানি কেমন মোচড় দিয়ে উঠছে। আমি শাপলার সাথে একটা সম্পর্কে জড়াতে চাই, তোমরা কি বলো? পরে বলে হ ভাইয়া, এটা তো ভালোই কথা, আমরা শাপলারে বলবো। তো এখন ওরা কি করছে, শাপলারে বলছে, কিন্তু শাপলা রাজি হয় নাই। আমার বলে না ভাইয়া, শাপলা তো রাজি না, ও এখন প্রেম টেম করবে না। তা আমি বহুদিন ধরে প্রায় আরও 2-3 মাসের মতো এটার পিছনে লবিং করে যাচ্ছি, চেষ্টা করে যাইতেছি যে কীভাবে করা যায় বা কীভাবে ওই মেয়ের মনের ভিতরে ঢোকা যায়। নিজের মতো করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো কাটতেছে, এবং এরকম করতে করতে একটা পর্যায়ে মোটামুটি মেয়েটা কিছুটা দুর্বল হয়েছে আমার উপরে। দুর্বল হওয়ার পর ওর বই কিনতে হবে। আমারে বলে বইগুলো তো এখানে পাবো না, রংপুর শহরে যাইতে হবে, কারে নিয়ে যাবো বুঝতেছি না, আমার বই কিনা লাগবে, মানে নতুন বছরের বই কিনবে। তাই আমি বললাম যে লাইব্রেরিতে যাইবে, তাহলে আমার সাথে চলো। আমাদের এখানে কিন্তু কোনো লাইব্রেরি নেই, একটা লাইব্রেরি ছিল, এটা বন্ধ হয়ে গেছে, এখন নতুন কোনো লাইব্রেরি নেই। পরে আমি একদিন মেয়েটার কী করলাম, সকালবেলা আমার সাথে করে, মানে শাপলারের সাথে করে এই প্রথম আমি রংপুর শহরে নিয়ে যাই। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, মেয়েটা আমারে বলতেছে যে এই প্রথম আমি রংপুর শহরে আসছি। ও কবুতরের মতো সুন্দর ছিল ভাই, একদম ঠোঁটগুলো কবুতরের মতো ছিল, অদ্ভুত সুন্দর রকম চেহারা। এমন সুন্দর চেহারার মেয়ে আমি সত্যিই বলতেছি, মনে হয় আমার জীবনে আমি আর কখনোই দেখি নাই। যতই তার দিকে তাকায় থাকি ততই মুগ্ধ হয়ে যাই, এক অপরূপ মায়াবী সুন্দর চেহারার এক মেয়ে। যাই হোক, এরকম করি তখন ওর সাথে আমার সম্পর্কটা, মানে বাজারে গেলাম, রংপুর শহরে গেলাম, সিটিতে গিয়ে ওরা আমি বই কিনে দিলাম। বই কিনলো লাইব্রেরি থেকে, বইটা কেনার পরে আমি বললাম শাপলা চলো তোমার নিয়ে কিছু খাওয়া দাওয়া করি। বলে না, খাওয়া দাওয়া করবো না। জোর করেই তখন রেস্টুরেন্টে ঢুকাইলাম। বলে আমি জীবনে এত বড় রেস্টুরেন্টে ঢুকি নাই, কত লাইট, কত আলোকসজ্জা, আমার ভয় লাগতেছে। আমি তখন ঢুকে নাস্তা পানি করাইলাম। পরে আমি বললাম যে শাপলা, আমি তোমারে পছন্দ করি, তুমি এটা রাজি হচ্ছ না কেন? ও সেদিন আমার দিকে তাকায় দেখে বলে আচ্ছা আপনি সত্যি করে বলেন তো, আপনি আমাকে পছন্দ করেন না আমার শরীরটা পছন্দ করেন? যদি আপনি আমার শরীর পছন্দ করেন তাহলে এখানে তো বহুত হোটেল আছে, কোনো একটা হোটেলে নিয়ে আপনার ইচ্ছা আপনি পূরণ করে নেন, আমি রাজি আছি। এই কথাটা কিন্তু ও মুখ কালো করে বলে নাই, একেবারে হাসি দিয়ে বলল। কথাটা শোনার পরে আমি মুখটা কালো করে ফেললাম। আমি বললাম শাপলা, তুই এরকম করে বলতেছো কেন? বলেন না, আসলে আমি ভালোর জন্যই বলতেছি, কারণ আমি জানি আমার মা মানুষের বাড়িতে কাজ করে, আমার বাবা নাই, আমার কোনো ভাই বোন নাই, আমি একেবারে নিম্নবিত্ত পরিবারের একটা মেয়ে। আমার মতো একটা মেয়ের জন্য আপনার মতো একটা মানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমাদের এলাকার, আপনি কেন আমার জন্য পাগল হয়ে যাবেন? এটা তো কারণ এটাই, তাই না? এছাড়াও তো আর কিছু না। তো আপনি আমাকে নিয়ে যান, আমি যেতে রাজি আছি। আমি কিন্তু ইচ্ছা করেই বলতেছি, মানে রাগ করে বলতেছি না। আমি বললাম আচ্ছা খাওয়া দাওয়া করছো? বলে হ্যাঁ। বললাম চলো। গাড়িতে উঠছি, ওইটা নিয়ে আসতেছে, আমি বারবার বলতেছে স্বপন ভাই, ও স্বপন ভাই রাগ করছেন? আমি বললাম না, রাগ করি নাই, চলো। এ কথা বলে ওরা বাড়ির কাছাকাছি আনছে, এনে নামাই দিছি, রিক্সা থেকে নামাইতে আমি তখন আমার বাড়িতে চলে গেছি।
পরের দিন আমি আর মেয়েটার সাথে কথা বলি নাই এবং মেয়ের যে বান্ধবীরা আছে তাদের সাথে কথা বলি নাই। ইতিমধ্যে 2 দিন কেটে গেছে। তা আমার কথা হচ্ছে আমি আর এই মেয়ের সাথে কথা বলবো না, যে আমাকে এরকমই একটা বাজে অফার করে বসলো, তা আমি মেয়েটার সাথে আর কোনো কথাই বলবো না। এই করে প্রায় 2-3 দিন কেটে যাওয়ার পরে মেয়েটা একদিন আসছে আমার দোকানে। 2-3 দিন পরে আসছে বিকেলবেলা, তখন ওদের মাদ্রাসা ছুটি হয়ে গেছে। ওই সময় এসে আমাদের বলতেছে, স্বপন ভাই রাগ করছেন? আমি বললাম না, রাগ করি নাই। পরে বলে, আমার আম্মা পিঠা বানাইছিল, আপনার জন্য নিয়ে আসছি। আমি বললাম না, আমি পিঠা খাই না, তো পিঠা আমার পছন্দ না। বলতেছে, ভাইয়া প্লিজ নিয়ে আসছি, যদি না খান মনে কষ্ট লাগবে। আমি বললাম, তো তুমি যদি এরকম করে বলতেছো তো রাইখা যাও। তো বলে যে আচ্ছা ঠিক আছে, পিঠাটা রাইখা গেলাম, পিঠাটা খাইয়ে নিয়েন, আর পিঠার বক্সটা খালি দিয়ে না ওটার মধ্যে কিছু একটা ঢুকিয়ে দিন। একটা টিফিন বক্সের মতো বক্স ছিল। পরে বললাম আচ্ছা ঠিক আছে। তো তখন চলে গেল। যাওয়ার পরে আমি তখন কী করলাম, দোকানটা বন্ধ করলাম। বন্ধ করে টিফিন বক্সটা নিয়ে বাড়িতে চলে গেছি। কী পিঠা তা তো আমি জানি না। বাড়িতে নিয়ে আমি আমার এখানে রাখছি, ভাগ্যিস আমার রুমের মধ্যে রাখছি, অন্যখানে রাখলে তো সর্বনাশ হইতো। রাতের বেলায় শুয়ে গেছি, আমার হঠাৎ পিঠার কথাগুলো মনে পড়ছে। আরে ওতে আমার এই পিঠা দিছে, আমি তো ভাই পিঠাটা খাইলাম না। এবং তারপর আমি করলাম কি, যে এটা হাতে নিলাম, মানে এই পিঠার বক্সটা হাতে নিলাম। হাতে নেওয়ার পরে আপনারা হয়তো অনেকে আটা চিনেন, মানে বক্সটা খোলার পরে দেখলাম আটা ময়দা এরকম তো অনেকেই চিনেন। আটা ভিতরে কিন্তু কোনো পিঠা নাই, আটার উপরে একটা চিঠি। প্রথমে একটা পলিথিনের উপরে অনেকগুলো আটা দিয়ে রাখছে এবং আটার উপরে একটা চিঠি, একটা সাদা কাগজ। আমি যখন কাগজটা নিলাম, নেওয়ার পরে দেখলাম এটা একটা চিঠি। খুলে পড়তে শুরু করলাম। বলে, আমি নিজে হাতে আপনাকে পিঠা খাওয়াবো, যার অপেক্ষা আমি আছি। আপনাকে আমার খুব ভালো লাগছে। আমি আপনাকে জাস্ট সেদিন পরীক্ষা করছিলাম, আচ্ছা আপনি কি আদৌ আমাকে পছন্দ করেন না আমার শরীরটা পছন্দ করেন। এরকম আপনার মতো অনেকেই আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, কিন্তু তাদের শেষ চাহিদা ছিল আমার শরীরটা। যার কারণে আমি এই প্রেম ভালোবাসাকে বিশ্বাস করি নাই। তবে সত্যিকার অর্থে আমার শরীরের লোভ দেখানোর পরেও যে আপনি আমাকেই ভালোবেসেছেন বা আমার শরীরের প্রতি আপনার কোনো আকর্ষণ আসেনি, বিশ্বাস করেন আমি না অবাক হয়ে গেছি। এটা সত্যি আমার বিশ্বাস হচ্ছে না। আমি মন থেকে আপনাকে পছন্দ করেছি, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আগামী দিন এই বক্সে আমি উত্তরের অপেক্ষায় থাকব। আমি তো ভাই খুশিতে একেবারে আত্মহারা। যারে আমি দৌড়ে ধরতে পারি না, ও নিজে আমার কাছে ধরা দিয়েছে। আলহামদুলিল্লাহ। এরপরে আমি চিঠির উত্তরটা লিখলাম, রাতে বসে বসে উত্তর লিখে আমি পরের দিন এই পিঠার বক্স যেটা আমাকে দিল এটার ভিতরে করেই আমি ওর কাছে পৌঁছা দিলাম। ও আবার আসছে, পরের দিন সকাল আসছে। বললাম ধরো, পিঠার বক্সটা খালি দেই নাই, বক্সের মধ্যে কিছু একটা দিয়ে দিছি। পরে এটা পরে তখন আমাদের দুজনের মাঝে মোটামুটি একটা ভালো লাগার সম্পর্ক শুরু হলো। তো ওই সময় আসলে আপনার মোবাইল ফোন, ইন্টারনেট এই সমস্ত জিনিস ছিল না। বেশিরভাগই চিঠিপত্রের মাধ্যমে হচ্ছে প্রেম ভালোবাসা হতো। ও আমাকে চিঠি লিখতো, আমি চিঠি পড়তাম এবং আমিও যথারীতি চিঠির উত্তর দিতাম, ও আবার সেই চিঠি পড়তো। এমন করে আমাদের সম্পর্কটা হাঁটি পাপা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আমরা দুজনকে অসম্ভব রকমের ভালোবাসতাম। একজন আরেকজনকে ছাড়া কোনো কিছুই বুঝতাম না। ও তখন মাদ্রাসায় ক্লাস 9-এ পড়ে। মাদ্রাসায় ক্লাস 9-এ পড়ার ঘটনা। মাদ্রাসায় ক্লাস 9-এ পড়া অবস্থায় এভাবেই প্রেম ভালোবাসা চলতেছে। একদিন হঠাৎ করে মাদ্রাসা আসা বন্ধ করে দিল। প্রায় 2 দিনের মতো আসে নাই। এই সময় তো আর চিঠি নেই যে আমি চিঠির মাধ্যমে ওর খোঁজ খবর নিব। 2 দিন পর্যন্ত মাদ্রাসা আসে নাই। না আসার পরে ওর মাদ্রাসায় যে অন্য মেয়েরা পড়তো, আমি 2টা মেয়েরা পাঠাইলাম যে ও যে মাদ্রাসা আসে না, ঘটনাকে বাড়িতে গিয়ে খবর নাও তো। এটা ঠিক 2 দিন পরে 2টা মেয়ে তখন কী করলো, তাদের বাড়িতে গেল, শাপলার বাড়িতে গেছে। শাপলার বাড়িতে যে আমার এসে বলতেছে যে, স্বপন ভাই, শাপলার মা বলছে শাপলাকে আর মাদ্রাসায় পাঠাবে না, শাপলাকে দিয়ে আর পড়াশোনা করাবে না, শাপলা পড়াশোনা অফ করাই দিবে। আমি তখন বললাম কারণ? কী কারণ? ইতিমধ্যে কিন্তু শাপলার পড়াশোনার সমস্ত খরচ আমি দিতাম। আমি কিন্তু শাপলার পড়াশোনার সমস্ত খরচ দিতাম, ওর মার খরচ কিন্তু লাগতো না। এখন যখন হঠাৎ করে বললো যে ভাইয়া, শাপলার মা বলছে শাপলাকে আর মাদ্রাসায় পড়াবে না, মাদ্রাসার পাঠাবে না, তো আমি প্রথমত মনে করলাম যে আমার বিষয়টা জেনে গেল কিনা। আমি যে ওকে ভালোবাসি বা আমার সাথে ওর প্রেম চলতেছে, এটা যাই নাকি ওর মা ওরে মাদ্রাসা আসা বন্ধ করে দিয়েছে, এটা কি কোনো কারণ? মেয়ে দুটাকে জিজ্ঞেস করলাম যে এরকম ঘটনা কি? মেয়ে দুইটা বলতেছে না ভাইয়া, এরকম কিছুই না, কিন্তু ওর মা বলতেছে যে ওরে আর পড়াশোনা করাবে না। তা আমি বললাম, আরে বাবা, পড়াশোনা করাবে না তা কেন করাবে না? তার তো একটা যুক্তির কারণ আছে না? কি কারণ? তাকে পড়াশোনা না করানোর কারণটা কি? বলছে ভাইয়া তা তো জানি না, কিন্তু ওকে আর পড়াশোনা করাবে না। ওর মা ডিরেক্ট বলে দিয়েছে উনি আর ওনার মেয়েরে পড়াশোনা করাবে না, পড়াশোনা শেষ। আমি তখনও বুঝতে পারতেছিলাম না যে কী কারণে পড়াশোনা শেষ, পড়াশোনা কেন করাবে না। এর কোনো সঠিক ব্যাখ্যা আমার কাছে নেই বা আমি কোনো কিছু জানিও না। তো এভাবেই 2 দিন 3 দিন কাটতেছে ভাই। তখন আমার অবস্থা এরকম হয়েছে যে আমার খাওয়া দাওয়া ঘুম সব কিছু বন্ধ।
মানে আমার সব কিছু বন্ধ, আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, দোকান করতে পারি না, ব্যবসা বাণিজ্য করতে পারি না, পুরো পাগল হয়ে গেছি। ওরও তো ভালোবাসছিলাম জীবন দিয়া, ও না থাকলে তো আমার নিঃশ্বাসই নিতে পারতেছি না। মানে ও নাই, মানে আমার নিঃশ্বাস থেমে যাচ্ছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমি এখন কি করব? আমি তোর মনে প্রাণে ভালোবাসি, আমি তো আর পারতেছি না। পাগলা কুকুরের মতো তখন মানে আর মেনেই নিতে পারতেছিলাম না যে এখন আমি কি করব। মানে কোনোভাবেই আর নিজের মনটারে বুঝাইতেও পারতেছি না, মানতে পারতেছি না, কান্নাকাটি করতেছি, অস্থির হয়ে যেতেছি, যে ভিতরে এক ধরনের অস্থিরতা কাজ করতেছে। এইভাবেই 3 দিন 4 দিন কেটে গেলো। এবং এরপর আমি মেয়েগুলোকে পুনরায় যখন আবারও তাদের বাড়িতে পাঠাতাম, শাপলার মা তখন মেয়েগুলো দেখলেই বকা দিত। ধরেন মেয়েগুলো ওদের বাড়িতে গেছে, কোনো না কোনোভাবে গেছে, দেখলেই বকতো, এই তোরা কেন আসছিস, কী কারণে আসছিস, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। মানে কোনোভাবেই শাপলার মাকে, মানে শাপলার মা মেয়েগুলোকে অ্যালাউ করতো না, ওদের বাড়িতে ঢুকতেই দিত না। বাড়ির আশেপাশে দেখলেই শাপলার মা গালাগালি করে মেয়েগুলোকে বিদায় করে দিত। এইভাবে অনেকগুলো দিন কেটে গেলো, আমি ওর কোনো খোঁজ খবর পাই না। একটা পর্যায়ে নিজে বাধ্য হয়ে ওদের বাড়িতে গেছি, যে কি হয় আমি সেটা দেখব। আর যেই শাপলা আমাকে এতটা ভালোবাসতো, আমাকে ছাড়াও কোনো কিছুই বুঝতো না, যার পুরো পৃথিবী একদিকে ছিল, আমি একদিকে ছিলাম, সেই শাপলাও বা হঠাৎ করে আমাকে কিভাবে ভুলে গেল। ও মাদ্রাসায় আসবে না ভালো কথা, তবে আমার সাথে যদি একটু যোগাযোগ করতে পারে, এমন তো না যে ওর মা ওর পায়ে শিকল দিয়ে বাইতে রাখছে। এরপরে হলো কি ভাই, আমি কয়েকটা দিন পর ওদের বাড়িতে গেছি। যাওয়ার পরে আমি যেদিন গেলাম ওই দিন সকালবেলা আনুমানিক 9টা থেকে 9:30 বাজে। যাওয়ার পরে প্রথম আমি যে দৃশ্যটা দেখলাম, যে ঘরের মানে উঠানের কাছাকাছি, মানে ঘরের দরজায় একটা ছেলে বসে আছে, যার বয়স হয়তো আমার থেকে একটু ছোট হবে বা শাপলার থেকেও হয়তো একটু বড় হবে এরকম। ছেলেটা বসে আছে এবং আমি যাওয়ার পরে ছেলেটা এরকম জিব্বা করে বের করতেছে, মানে সাপের মতো করে জিব্বা বের করতেছে, মানে একটা সাপ যেরকম করে না জিব্বারে, এরকম করতেছে, সাপের মতো করে এরকম করতেছে, চোখগুলো বিশাল বড় করে আছে। তো একটু অবাক হয়ে গেলাম, আর কি ব্যাপার, এই ছেলে কি আর এখানে বসে আছে, এরকম করতেছে কেন, প্রতিবন্ধীর মতো। ওর মা কিন্তু নাই, ওদের ঘরের দরজা লাগানো, ঘর দরজাটা লাগানো। পাশে একটা মহিলারে পাইলাম, ওর জিজ্ঞেস করলাম যে চাচি শাপলার মা কই? বলে তা জানি না, মা আর মেয়ের কী হয়েছে, তারা সারাদিন ঘরের দরজা বন্ধ করে ভিতরে বসে থাকে। আমি বললাম ভিতরে বসে থাকে, ঘরের দরজা বন্ধ করে, তো ঘরের সামনে বসে আছে এইটাকে? বলে বাবারে এটার গল্পই জানি না, এটাকে তা জানি না। সকালবেলা হঠাৎ করে দেখলাম এই ছেলেরে, ওর মারে জিজ্ঞেস করলাম এটাকে, ওর মা বলে এটা নাকি ওনার ছেলে। রাতের বেলায় ঘরে ঢুকছে শাপলার ভাই পরিচয় দিয়া, এরপরে শাপলার মা ঘর থেকে বের হয় না, ওরা ঘরের মধ্যেই থাকে, কি হয় না হয় আমি জানি না। আমি তখন একটু ভয়ও পেয়ে গেলাম যে বিষয়টা কি। দিনের বেলায় তো আস্তে আস্তে করে ছেলের সামনে গেলাম, জিব্বা বাইর করতেছে, মানে দেখবেন সাপে যেরকম করে জিব্বা ভেঙায় না, এরকম এরকম করতেছে জিব্বা দিয়া। চিন্তা করতেছি বিষয়টা কি হলো, কে এটা। আর একটু কাছে গেলাম, কাছে গিয়ে বললাম যে সালাম দিলাম। তখন চোখগুলো একদম লাল হয়ে আছে, মনে হয় যেন চোখ দিয়ে রক্তরশ্রু ঝরবে, এমন একটা অবস্থা। আমি বললাম ভাই আপনার নাম কি? কিছু বলে না। আবার জিজ্ঞেস করলাম ভাই আপনার নাম কি, এখানে বসে আছেন, কী নাম আপনার? এবার কী করলো, 2বার জিজ্ঞেস করার পরে বা যা এখান থেকে, এমনি বলতেছে যা এখান থেকে। আমি তখন বললাম যে আপনি আমাকে তুই করে ব্যবহার করতেছেন কেন? এরকম করে 2-3বার কথা বলতেছি, হঠাৎ শাপলা আমার ঘর থেকে বের হয়েছে। বেরিয়ে আমার বলে আপনি কে? আমি বললাম যে আন্টি ভালো আছেন? পর বলে ভালোর কথা পরে, আপনি কি আমার বাড়িতে ঢুকলেন কেন? আমি বললাম আন্টি দেখেন আপনার বাড়িতে ঢুকলাম একটা কারণে, শাপলা অনেকদিন ধরে স্কুল, এইটা বলা মাত্রই উনি আমার গরম হয়ে গেছে। মানে গালাগালি করতেছে, যা এখানে বলার মতো না, এরকম বিশ্রী ভাষায় গালাগালি করে। আমার ঘর থেকে বাইরে, আমার বাড়ি থেকে বাইরে, তুই আমার বাড়িতে ঢুকলি কেন? মানে একরকম আমাকে তেড়ে আসছে মারার জন্য, আমাকে একরকম ধাক্কে ওখান থেকে বের করে দিল যে তুই আমার বাড়ি থেকে বেরো। কি একটা ব্যবহার করতেছে ভাই, যা আপনাকে বলে আমি বুঝাতে পারবো না। পরে বের করে দিল, আমার বলে তুই বাইরে। আমি তখন বেরিয়ে গেছি, যে কি করবো আর, বাড়ি থেকে বাইরে গেলাম, বুঝতে পারলাম না কি হচ্ছে। তখন আর আমি দোকান খুলি না, দোকানে যাই না, দোকান টোটালি বন্ধ করে রাখছি, যে কি হইতে আছে ঘরের ভিতরে বা ওরা কি করতেছে কিছুই জানি না। আস্তে আস্তে করে ওদের গ্রামে যাতায়াত করতে শুরু করি। গ্রামের যে অন্য মানুষগুলো আছে ওদের সাথে কথাবার্তা বলি, অনেককে জিজ্ঞেস করি কি হইতে আছে এই বাড়িতে, শাপলার মা ঘর থেকে বেরোয় না কি করে। এবং আমি তখন দেখলাম যে শুধু আমি নয়, পুরো গ্রামের প্রত্যেকটা মানুষ তখন এই বিষয়টা নিয়ে চিন্তিত। সবাই তখন এই বিষয়টা নিয়ে চিন্তা করতেছে যে কি হইতেছে, শাপলা এবং শাপলার মা কেন কারোর সাথে কথা বলে না, এবং কেন তারা এরকম একটা গম্ভীর ভাব নিয়ে থাকে, এবং কেন তারা এরকম ঘুরতেছে। এটা তখন আমরাও বুঝতে পারতেছিলাম না, মানে গ্রামের কেউই তখন বুঝতেছে না। তো অনেকেই জিজ্ঞেস করলাম যে শাপলাদের বাড়িতে যে একটা ছেলে আসছিল এটা কে? কেউ বলে ছেলেটার নাম আশিক, কেউ বলে কুমার, মানে এক একজন এক এক কথা বলে। আবার কেউ কেউ বলে এটাকে শাপলার মা ভাই ডাক, মানে শাপলা এটাকে ভাই ডাকছে, শাপলার মা এটারে ছেলে ডাকছে।
আবার অনেকেই বলে ওদের বাড়িতে নাকি একজন কবিরাজকেও যাতায়াত করতে দেখা যায়, একটা তান্ত্রিকও নাকি কবিরাজও নাকি যাতায়াত করে। এখন শাপলার তো বাবা নাই, আর শাপলার মা হচ্ছে খুব রাগী একজন মহিলা, মানে প্রচুর বদমেজাজি। ওনার লাইনে লাইন হইলে ভালো, আর ওনার লাইনে বেলাইন হইলে উনি খারাপ ব্যবহার করে, এবং শুধু খারাপ ব্যবহার না, দুর্দান্ত খারাপ ব্যবহার করে। তো আমি তো আসলে বুঝতে পারতেছিলাম না যে কী হইতেছে আমার সাথে এবং কেন এরকমটা হচ্ছে, আমার সাথে এরকমটা কী কারণে হইতেছে। আস্তে আস্তে করে সময়গুলো কাটতেছে, আমিও তখন অপেক্ষা করতেছি যে ঠিক আছে কি হয় শেষ পর্যন্ত, অ্যাটলিস্ট এইটা দেখি কেন এরকম করতেছে। এরকমভাবে মাস দেড়েকের মতো কেটে গেল, আমি আমার মতো করে আসি, ওরা ওদের মতো করে ওনার মেয়েকে নিয়ে আসে। এবার হঠাৎ করে এক খবর পাইছি যা শুনলে রীতিমতো আপনি আটকে উঠবেন, মানে আপনি অবাক হয়ে যাবেন। খবরটা পাইছি এরকম, শাপলা নাকি ওই ছেলেটার সাথে, মানে আশিক নামে যে ছেলেটা ওদের বাড়িতে থাকে, ওই ছেলের সাথে একই রুমে থাকে। খবরটা কিভাবে পাইলাম, ওদের বাড়িতে যে অন্য অন্য মহিলাগুলো আছে না, অন্য অন্য মহিলাগুলো বলা বলি করতেছে, এবং তাদের মধ্যেই খবরটা আমি যখন বাইরের দিকে পাইছি, শাপলা আর ওই ছেলেটা মানে আশিক ছেলেটা একই রুমে থাকে, একই ঘরে থাকে, এবং শাপলার মা তাদেরকে এভাবে থাকতে দিছে। তো এবার আমি করলাম কি, ওদের এলাকার যে মেম্বার আছে, মেম্বারের আমি ধরছি। মেম্বারে তখন আমারে বলতেছে, ভাই এটা আমাদের গ্রামের বিষয়, আমরা বুঝবো, আপনি কেন আসছেন। পরে মেম্বারে কিছু টাকা দিলাম, টাকা দিয়ে বললাম যে যেভাবে পারেন ছেলেটার এই বাড়ি থেকে বের করেন, ছেলেটার বাড়ি থেকে বের করেন, আমি আপনার এই টাকাটা দিলাম। টাকা দেওয়ার পরে মেম্বার তখন বলে আচ্ছা ঠিক আছে, তাইলে একটা দরবারের ডেট করতে হয়। তো ওদের বাড়ির কয়েকটা মানুষ নিয়ে তখন উনি একটা দরবারের ডেট করলো রাতের বেলায়। 2-3 দিন পরে একদিন রাতে তখন দরবার হবে, দরবারে আমি সহ গেলাম। ওদের ঘরের উঠানের মধ্যেই তখন মেলটা বসছে, মানে দরবার বসছে। তো দরবার বসার পরে সবাই শাপলার মারে জিজ্ঞেস করতেছে, এই ছেলেকে তো আমরা চিনি না, হঠাৎ করে ছেলেটা কোত্থেকে আসছে, প্রতিবন্ধীর মতো খালি জিব্বা ঘুরায় আর চোখ ঘোরায়, চোখ লাল, এই ছেলে কে এবং আমাদের গ্রামে কেন আসছে, তারে কোত্থেকে আনছো। সবাই তখন শাপলা মার এই কথা বলতেছে। শাপলার মা তখন বলতেছে, এই ছেলে আমি যেখান থেকে আনছি এটা আমার ছেলে প্লাস আমার মেয়ের জামাই। ডাইরেক্ট বলতেছে। আমার মাথায় তো তখন আসমানটা ভেঙে পড়লো, ও মা এটা কি বলে, ছেলে প্লাস মেয়ের জামাই। পরে মেম্বার সাহেব বলতেছে, কি বলেন আপনি এটা, এই ছেলের বাবা কই, ছেলের মা কই, বলে কেউ নেই। তো ছেলের কোত্থেকে আনছেন, যেখান থেকে আনছি। শাপলার মার কথা খুব তেরা উত্তর দিচ্ছে, যেখান থেকে আনছি। গ্রামবাসী তখন বলতেছে, আমরা গ্রামে জোয়ান বুদ্ধ, আমরা সবাই একসাথে বসবাস করি, এখন আপনি বাইরের একটা ছেলেকে যে যার মতো করে নিয়ে আসছেন, আইনা ছেলের সাথে আপনার মেয়েরে বিয়ে করাই দিয়েছেন, আমরা কেউ জানি না শুনি না, এবং এই মেয়ে নিয়ে এই ছেলে গ্রামে থাকতেছে, এতে তো আমাদের গ্রামের মান সম্মান নষ্ট হচ্ছে। শাপলার মা তখন বলে, আমি যে এই ছেলের কাছে আমার মেয়ের বিয়ে দিয়েছি, এটাকে আপনারা বিশ্বাস করেন না? বলেন না। মুহূর্তের মধ্যে শাপলার মা তখন করলো কি, আমাদের গ্রামেরই এক কারি আছে, মানে উনি বিয়ে পড়ায় আর কি, ওই কারিরে ডাইকে আনছে। কারিরে ডাইকে আনার পরে শাপলার মা কারিরে বলতেছে, কারি সাহেব আপনি বলেন। কারি বলে, আমি দুজনের কলমা পড়াই দিছি। তো তখন সর্দার বলল যে, কলমা যে পড়াই দিছেন, কাবিন করেন নাই? বলে না, কাবিন করি নাই, ছেলের উপযুক্ত প্রমাণ নাই, ছেলের আইডি কার্ড নাই, ছেলের জন্মের ওরকম ঠিকানা নাই, যার জন্য আমি কাবিন করি নাই। বলে তাইলে আপনি বিয়েটা কেমনে পড়াই দিলেন? বলে শুধুমাত্র কলমা পড়াই দিছি, একজন হুজুর যেমন করে কলমা পড়ায় আমি তেমন করে সাক্ষী রেখে কলমা পড়াই দিছি। তো কাবিন ছাড়া বিয়ে হয়? উনি বলে যে আমি করাই দিছি, মানে উনিও কথা উল্টাপাল্টা বলে। শাপলার মা এবার এই জায়গার ভিতরে গালাগালি শুরু করছে সবাই রে, আপনারা কি কারণে আমার উঠানে এতগুলো মানুষ আসছেন, হ্যাঁ কি কারণে আসছেন, শাপলার বাবা মরে গেছে, আমি না খাইয়া না দেয়া কষ্ট করে মেয়েটারে বড় করছে, আমার মেয়ের নামে বদনাম দেওয়ার জন্য। এক অন্যরকম অবস্থা। শাপলার মায়ের চোখে মুখে তখন বিষণ্ণতা, এবং তিনি প্রচণ্ড রকমের গালাগালি করতেছে। মুহূর্তের মধ্যে সবাই তখন উঠে চলে আসলো। আমি তখন মেম্বারে বললাম যে কী হলো এটা। মেম্বার আমারে বলতেছে যে, দেখো বাবা, আমি তো চেষ্টা করছি, তুমি যেমনে পাঠাইছো এমনি গেছি, এইটা তো আসলে আমাদের যাওয়া বৈধ নাই। মেয়ে তার ওই মহিলা তার মেয়ের কোন ছেলের কাছে বিয়ে দিবে তা যদি আমাদেরকে না জানায়, আমরা তো বাবা এখানে হস্তক্ষেপ করতে পারি না, আমাদের তো হস্তক্ষেপ করার অধিকার নাই। তো এখন এই মহিলা তার মেয়েরে বিয়ে দিছে, কার কাছে দিছে এটা মহিলাই ভালো জানে। আর এই ছেলেকে দেখে তো আমার প্রতিবন্ধী মনে হচ্ছে, এটা তো কোনো ভালো ছেলে না, তো প্রতিবন্ধী। আমি বললাম যে, আপনি বলতেছেন প্রতিবন্ধী, কিন্তু আমার তো ছেলের দেখে অন্যরকম মনে হইতেছে, এ তো মনে হয় জিনের বাচ্চা হবে। তাই মেম্বার আবার হাসতেছে, ধুরো ভাই, জিনের বাচ্চা হবে না, এটা ওর মাই মনে হয় কোত্থেকে ধরে আনছে, ওর মায়েরই কি স্বার্থের কারণে, এটা ওর মাই ভালো জানে। এরকম করে যে যার মতো করে চারদিকে ছিটকে গেল, মানে যে যার মতো করে চলে গেল। আমি তো আর আমার ভালোবাসার মানুষ শাপলারে পাইলাম না। এখন আমি কি করব? আমি কেমনে শাপলার কাছে যাব? দিন নাই রাত নাই, 24টা ঘন্টা আমি শুধু শাপলা 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 করে পাগল হয়ে যাচ্ছি। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একদিন রাতের বেলায় সিদ্ধান্ত নিলাম, আমি শাপলারে ঘর থেকে উঠে নিয়ে আসবো। আমি শাপলারে ঘর থেকে উঠে নিয়ে আসবো, যেভাবে হোক আমি শাপলাদের ঘরে যাব, এবং ঘর থেকে আমি শাপলাকে উঠে নিয়ে যাব।
এই পরিকল্পনা করে আমি তখন আস্তে আস্তে করে শাপলাদের বাড়ির ঘরে মানে শাপলাদের ঘরের মধ্যে ঢুকলাম, মানে ওদের বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢুকার পরে মানে বাড়িতে ঢুকলাম বলতে রাতের বেলায় আমি আরও আমাদের গ্রামের কয়েকজন নিছি, বাইরেরও কয়েকজনের আনছি, মানে ধইরা ঢুইকা ওর মায়েরে আর ওই প্রতিবন্ধীটারে মাইরা আমি শাপলারে নিয়ে চলে আসবো। এরপরে যা হবার তা হবে এরকম, কারণ আমি তো শাপলারে ছাড়া বাঁচতেছি না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে। তো রাতের বেলায় যখন আমি ওদেরকে নিয়ে ঢুকলাম, আস্তে আস্তে করে সবাই ঘরের মানে ভিতর থেকে ঢুকতেছি, ওদের বাড়ির পিছন বরাবর গেলাম। পিছন দিকে যাওয়ার পরে একটা আম গাছ আছে বিশাল। হঠাৎ করে ভাই আম গাছটার নিচে দেখলাম মানে আম গাছটারই পেঁচিয়ে এত বড় একটা সাপ, মানে যেই সাপগুলো মূলত আমি ওই যে টিভিতে দেখতাম বা গল্পতেই শুনতাম যে এরকম সাপও আছে। বিশাল বড় একটা আম গাছ, এই আম গাছটাতে পেঁচিয়ে মানে উপর থেকে সাপটা উপর থেকে পেঁচায় পেঁচায় নিচ দিকে এসে মুখটা এভাবে হা করে আছে। এইটা দেখা মাত্রই মানে যারা আমার পিছনে ছিল সবাই দৌড়ে চলে গেছে, ও মাগো মাগো বলে দিছে দৌড়। আমি ওখানে দাঁড়ায় আছি, আমার কাছে একটাবারের জন্য এটাকে সাপ মনে হচ্ছে না, মানে ওদের কাছে মনে হচ্ছে সাপ, কিন্তু ওরা দৌড়ে চলেও গেছে। আমার কাছে মনে হচ্ছে যে না এটা সাপ না, এইটা সাপের রূপে অন্য কিছু এখানে বসে আছে। পরে আমি বললাম চলে যা চলে যা, 2বার ডাক দিলাম চলে যা, 3বার ডাক দিলাম চলে যা, যাচ্ছে না। না যাওয়ার পরে আমি কি করলাম, চোখটা বন্ধ করলাম, করে আমি বলতেছি যা যা। কয়েকবার যা যা বলে চোখটা মেলে দেখতেছি আমার সামনে কেউ নাই, মানে আমার সামনে পুরো ফাঁকা, আম গাছটা পুরো ফাঁকা, সাপটা নাই। আমি তখন বুঝে গেলাম যেটা জিন সাপ ছিল। তো এখন আমি কি করব, আমি তো আর একা একা গিয়ে শাপলার ওখান থেকে উঠে আনতে পারবো না, শাপলার মায়ের সাথে তো আর আমি একা পারবো না। আর পিছনের দিকে আবারও আসছে আইসা, ওরা সবাই ওখান থেকে দৌড়ে আরেকটা জায়গায় এসে দাঁড়ায় আছে। ওইখানে এসে ধরলাম কিরে তোরা চলে আসলি কেন? বলে এই বেটা তুই সাপ দেখোস নাই? আমি বললাম সাপ? কিসের সাপ? আম গাছের মধ্যে সাপ। আমি বলে আরে বেটা তোরা এটা বোকা, ওই যে নারিকেলের বাইল আছে না, নারিকেল গাছের ঢাল, শাপলার মা ওখানে রাইখে দিছে, এটা তোরা সাপ মনে করছিস, এটা সাপ না বেটা, তোরা মাইয়ে উঠাইতে আসছিস। পরে বলতেছে দোস্ত তুই আমাদেরকে ধোকা দিতেছিস, আমরা দেখলাম যার জরিমানে বিশাল আকৃতির সাপ, যেটা পুরো আম গাছটাকে পেঁচিয়ে মাথাটা নিচের দিকে হা করে আমাদের দিকে তাকায় আছে, আর তুই বলতেছিস এটা সাপ না। আমি বললাম দোস্ত আমি তো নিজের চোখে দেখেছি না, আমি এটারে ধরেছি পর্যন্ত বেটা, এটা সাপ না, আমি ধরে এটারে ফালাই দিছি। একজন আরেকজনের মুখের দিকে তাকাইতে আছে। আমি বললাম বিশ্বাস করে এটা সাপ না, তোরা নিশ্চিত আমার সাথে যেতে পারিস, চল আমার সাথে চল। এই বলার পরে তখন বলে যে আচ্ছা ঠিক আছে, তুই যদি এটাই বলতেছিস যেটা সাপ না তাহলে যাবো চল। আবারও সবাই রাজি টেজি করে আস্তে আস্তে করে আমি সাপদের বাড়ির দিকে আসতেছি। তো এই গাছের নিচে আসার পরে এবার আর সাপ নেয়। এমন সাপ দেখছিস? বলেন না। ঘরের দরজার মধ্যে আসছি, ঘরের দরজাটার মধ্যে আসার পরে মানে আমরা ঘরের দরজা মানে খুলবো বা এরকম একটা ভাব, দরজা ধাক্কাবো ভাঙবো বা এরকম কিছু, ভিতর থেকে আপনার 10-15টা সাপে একসাথে, মানে সাপ রেগে গেলে যেই শ্বাসটা দেয় না, 10-15টা সাপ ধরেন রেগে গেলে যেরকম একটা শ্বাস দেয়, সবল দেওয়ার আগে কারোর উপর রাগলে যেরকম হ করে একটা শ্বাস দেয়, এরকম করে নীল শ্বাস দিতেছে। শ্বাসগুলো দেওয়ার পরে এবার আর ওরা সবাই বলতেছে ওরে শালা তুই আমার কোথায় নিয়ে আসছিস, সবগুলো পিছনে দিছে দৌড়। এবার আমিও ভয় পাইছি, এবার আমি পুরোপুরি ভয় পাইছি, আমিও তখন পিছনের দিকে চলে আসছি। আসার পরে ওদেরকে বললাম, ওরা বলতেছে ভাই এই বাড়িতে জিন থাকে, এই বাড়িতে জিন সাপ থাকে এটা নিশ্চিত। সবাই নিয়ে তখন যে যার মতো চলে গেল। ফজরে আজান দিয়ে দিছে, আমি মসজিদে গেছি, নামাজটা পড়লাম, নামাজ কালাম পড়ে আইসা ঘরে বসে আছি, চিন্তা করতেছি কি ব্যাপার, কি হইতেছে আমার সাথে এটা। পরে অনেকক্ষণ বসে থাকার পরে আমার দাদি আছে, দাদির কাছে গেলাম সকালবেলা, দাদি আবার কোরআন পড়ে। তা আমি দাদিকে বললাম আচ্ছা দাদি মানে জিনেরা সবচেয়ে কিসের রূপ নিতে বেশি পছন্দ করে? দাদি আমার বলে জিনেরা সবচেয়ে বেশি সাপের রূপ নেয়, সাপের রূপ নিতে পছন্দ করে। আমি বললাম আচ্ছা জিন কি মানুষের রূপ নিতে পারে? আমার দাদি বলে হ্যাঁ। আমি বললাম আচ্ছা জিন সাপ কাকে বলে? আমার দাদি বলে জিনদের আমাদের ভিতরে যেরকম অনেক মানুষ আছে না, উপজাতি আছে, বৌদ্ধ আছে, মুসলিম আছে, বিভিন্ন জাতি আছে না, এরকম জিনদের মধ্যেও একটা জাতি আছে যেটা বেশিরভাগই সাপের রূপ ধারণ করে থাকে, এবং যারা মানুষ হবার পরেও জিহ্বা চারদিকে নাড়তে থাকে, সাপের মতো আকার ইঙ্গিত করে, সাপের মতো চলাফেরা করে। আমি তখন নিশ্চিত হয়ে গেলাম যে ওই ছেলেটারে যে আমি দেখলাম আশিক নামের, ওর তো চলাফেরা পুরো সাপের মতো ছিল, পেঁচিয়ে 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 হাঁটতো, দেখতে পুরো সাপের মতো। আমি আমার দাদিরে বললাম আচ্ছা দাদি তুমি সত্যি বলতেছো? দাদি বলো হ আমি সত্যি বলতেছি। কেন তুই এরকম প্রশ্ন করতেছিস কেন? আমি তখন বললাম না দাদি কিছু না, এমনি। আচ্ছা ঠিক আছে তুমি যাও। এই বলে দাদিরে তখন বিদায় করলাম। দাদিরে বিদায় করে আমি তখন চুপচাপ বসে আছি যে কি করা যায়।
মানে কি করতে পারি, মানে বুঝতে পারতেছিলাম না যে কি করা যায়, এই মুহূর্তে কি করব। অনেকক্ষণ ধরে চুপ থাকার পরে আমি আমার বাড়ির এক মহিলার মাধ্যমে একটা কবিরাজের সন্ধান পাই। একজন কবিরাজের সন্ধান পাই, কবিরাজটার নাম হচ্ছে আপনার সামান্তা কবিরাজ। মানে উনারে সামান্তা কবিরাজ বলে এই কারণে যে ওনার সাথে একটা পরী আছে, ওই পরীটার নাম হচ্ছে সামান্তা। ওনার সাথে একটা পরী আছে, ওই পরীটার নাম হচ্ছে সামান্তা, এবং যার কারণে ওরা সবাই সামান্তা কবিরাজ বলে ডাকে। আমাদের বাড়ি থেকে অনেক দূরে। কবিরাজের সন্ধান পাইলাম, পরে কবিরাজের বাড়িতে গেছি। কবিরাজের বাড়িতে গেলাম, যাওয়ার পরে মানে কবিরাজের কাছে গেলাম, আমার যখন টাইম হলো গেলাম, যাওয়ার পরে কবিরাজ আমার দেখে বলতেছে, তোর তো ভাগ্য ভালো, বাইজে গেছিস, এমনিই বলে। আমি বললাম মানি? বলে তুই তো দুইবার বাঁচছিস, চোখটা বন্ধ করলে কেন? চোখটা বন্ধ করার কারণে বাইচে গেছিস, নাহলে তোর এমন এক ভয় দেখাইতো যে ভয়ে তুই ওখানে হার্ট অ্যাটাক করে মারা যাইতি। আমি বললাম আপনার কথা আমি কিচ্ছু বুঝি না। উনি বলে বুঝোস না কেন, আমার এখানে কেন আসছিস? আমি বললাম তো আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি সব কিছুই জানেন। উনি বলে হ্যাঁ, আমি সবই জানি। ওইটা কোনো মানুষ নয়, এটা একটা সাপ। আমি বললাম সাপ? আমরা তো সবাই দেখলাম মানুষ, তার দরবারও হলো, বিচারও হলো, আমাদের সামনেও আসলো, সে একজন সাধারণ মানুষ। সামান্তা কবিরাজ আমারে বলে, সামান্তা কবিরাজ যখন কথা বলে একদম মেয়েদের মতো কথা বলে, নাকে বাজিয়ে। পরে আমারে বলে, তুই দেখেছিস একটা ছেলে, সবাই তাকে ছেলে দেখলো, সে একটা জিন, এবং সে একটা জিন সাপ। আমি তখন বললাম জিন সাপ এই মেয়েটার কাছে কেন আসলো? বলে এই মেয়েটার কাছে জিন সাপটা আসে নাই, মূলত মেয়ের মা একটা কবিরাজের বাড়িতে চাকরি করতো, কবিরাজের বাড়িতে কাজ করতো। ওই খারাপ কবিরাজের কাছে একদিন এই মেয়েটারে নিয়ে যায়, সাপটারে নিয়ে যায়। সাপটারে নিয়ে যাওয়ার পরে খারাপ কবিরাজের সাথে যে খারাপ জিনটা আছে ওটা সাপটারে পছন্দ করে, যার কারণে ওই খারাপ জিনটা আরেকটা ছেলের উপরে ভর করে মেয়েটার কাছে আসছে। ছেলেটা কিন্তু ভালো, এই ছেলেটার উপর ভর করে মেয়েটার উপর আসছে। আমি তখন বললাম তার মানে? উনি বলে তার মানে মেয়েটার রক্ত চুষে চুষে খাচ্ছে। আমি কথাগুলো শুনে অবাক হয়ে গেলাম। অবাক হয়ে আমি বললাম যে এটা আপনি কী বলতেছেন, এটা কি কোনোভাবে বাঁচানোর উপায় আছে? উনি বলে না, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, তবে আমি তোকে জাস্ট ইনফরমেশনগুলো দিলাম যে ঘটনাটা এরকম এরকম হচ্ছে। তো ওই কবিরাজের সাথে কথাবার্তা বলে আমি তখন বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে সিরাত আমি ঘুমাইছি। ঘুমানোর পরে আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না, আমি মাত্র চোখটা বন্ধ করছি। এখন এটা কি আমি বারবার চিন্তা করার কারণে হয়েছে নাকি আসলেই, তা কিন্তু আমি জানি না। আমি শুয়ে আছি, আমি শুনতেছি শাপলা আমার ডাকতেছে, শাপলা আমার ডাকতেছে, এই স্বপন স্বপন দরজা খোলো, আমারে বাঁচাও। আমি তখন কী করলাম, এই শাপলার মানে ডাকতেছে, আমি তখন ঘুম থেকে উঠলাম, মানে স্বপ্নের মধ্যে আর কি। ঘুম থেকে উঠলাম, দরজা খুললাম, খুলে দেখতেছি ওরে সাপে কামড়ায় কামড়ায় খেয়ে ফেলতেছে, মানে শরীরের অর্ধেকেরও বেশি অংশ কামড়ায় কামড়ায় খাইতেছে। আমি এগুলো দেখতেছি, তো মানে আমার ভয় লাগতেছে, আমি যাইতে পারতেছি না। ও আমার হাত দিয়ে বলতেছে যে স্বপন স্বপন আমার খেয়ে ফেলতেছে, আমার বাঁচাও। ও স্বপন আমার কাছে আসো, আমাকে বাঁচাও, আমাকে খেয়ে ফেলতেছে, আমার তুমি বাঁচাও। আমি দেখতেছি ওর এরকম করে কামড়াইতেছে, আমি কিছু করতে পারতেছি না। তো এই স্বপ্নটা আমি সারা রাত দেখলাম, সারাটা রাত, মানে চোখটা ভাঙলে এই স্বপ্নটা দেখি, ঘুমটা চোখটা বন্ধ করলে এই স্বপ্নটা দেখি। এমন স্বপ্নটা দেখতে দেখতে একটা পর্যায়ে সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে আমি আবার সেই কবিরাজের বাড়িতে গেলাম, মানে সামান্তা কবিরাজের বাড়িতে, যে বললাম যে দেখেন কালকে সারা রাত আমি এই স্বপ্নটা দেখেছি, যদি পারেন আমার ওরা আমি ভালোবাসি, ওরা আমি বিয়ে করতে চাই, ওরা বাঁচান। উনি বলো ওর আশা ছেড়ে দাও, ওর আশা ছেড়ে দাও, ওরে কোনো স্বাভাবিক মানুষে বিয়ে করলে ওর ভিতরে আর কিছুই পাবে না, ওর ভিতরে কিছুই নেই, ওই সাপে সব চুষে চুষে খেয়ে ফেলছে। আমি বললাম দেখেন আমি আপনার কথাবার্তা কিছু বুঝতেছি না, আমি যে কোনোভাবেই হোক আমি ওরে আমার জীবনের সাথে জড়াতে চাই, আমার জীবনে আনতে চাই। এখন কিভাবে আমি ওকে আমার জীবনে আনতে পারি, আপনি আমাকে সেই পরামর্শটা দেন, মেহেরবানি করে আমাকে সেটা বলেন। উনি বলে এর কোনো সঠিক ব্যাখ্যা বা উত্তর আমার কাছে নাই, তোকে ঠিকানা দিতে পারি, তুমি ওই ঠিকানায় যাও। মানে এই জিনটা বলতেছে, মানে সামান্তা বলতেছে সে পারবে না, সে একটা মহিলা পড়ি, সে এটা পারবে না। পরে আমাকে একটা অন্য কবিরাজের সন্ধান দেয়, সেই কবিরাজের বাড়ি আবার বিশাল দূরে, আপনার চকবাজার, আপনি কি বলে চট্টগ্রাম চকবাজারের ওইখানে। তা আমি সেই চট্টগ্রাম চকবাজারের ওইখানে ওই কবিরাজের এই নিয়ে সামান্তা যে ঠিকানা আছে সেই ঠিকানায় আসছে। আসার পরে দেখলাম ওরে বাবা, সে এক বৌদ্ধ কবিরাজ, মুসলমান না, বৌদ্ধ ধর্মের লোক। ওনারা এসে ধরলাম, ধরার পর ওনারে বললাম যে এই ঘটনা আমার সামান্তা পাঠাইছে। বলে হ্যাঁ আমি সবই জানি, সামান্তা পাঠাইছে, কিন্তু এটা তো অনেক জটিল কাজ, পারবা এটা করতে? আমি বললাম কী কাজ? উনি বলে এটা তো পারবা না, এটা অনেক কঠিন কাজ, অনেক টাকা পয়সা লাগবে। আমি বললাম টাকা পয়সা কী লাগবে আপনি শুধু আমার একবার বলেন। উনি বলে টাকা দিতে পারবো? আমি বললাম পারবো, যত টাকা লাগে সমস্যা নাই। বলে কমে 5 লাখ টাকা লাগবে। আমি বললাম 5 লাখ টাকা আমি জোগাড় করবো। উনি বলে যদি জোগাড় করতে পারো 5 লাখ টাকা নিয়ে আইসো, পরে কথা বলবো, এখানে বসে থাকবা, কাজ হয়ে যাবে, মেয়ে তোমার বাড়িতে চলে আসবে। আমি বললাম মানে? বলে হ্যাঁ মেয়ে তোমার বাড়িতে চলে আসবে।
আরে 5 লাখ টাকা আমি ম্যানেজ করবো কীভাবে? আমি ওইখান থেকে আবারও বাড়িতে আসছি। আসার পরে প্রথমে দোকানটা বিক্রি করছি। আমার আম্মার গয়নাগাটি ছিল, বোনদেরকে বিয়ে দেওয়ার জন্য কিছু গয়নাগাটি বানাইছিল মা। এগুলো মোটামুটি যা পাইছি হাতের কাছে একদম সব নিয়ে বিক্রি করছি। তাও 5 লাখ টাকা ম্যানেজ করতে পারিনি। আরও 70,000 টাকার মতো শর্ট। আমাদের এলাকার এক লোকের কাছ থেকে বহু কষ্টে ধার করি। সে সময় 5 লাখ টাকা বিশাল অ্যামাউন্ট, কিন্তু অনেক বেশি টাকা। এই 5 লাখ টাকা নিয়ে আমি প্রায় মাসখানিক পরে আবারও শুই কবিরাজের বাড়িতে। কবিরাজের বাড়িতে সব কিছু রাখছে। রাখার পরে কবিরাজ বলে, টাকাটা দিলাম, দেওয়ার পর উনি বলে, টাকাটা আমি তোর কাছ থেকে রাখলাম, 21 দিনের ভিতরে মেয়েটা তোর বাড়িতে চলে আসবে। 21 দিনের ভিতরে যদি না আসে তাহলে তুই এখান থেকে এসে টাকাটা আবার বুঝে নিয়ে যাবি। তা আমার 5 লাখ টাকা কীভাবে, মানে উনি বলে দেখ টাকাটা তুই এখান থেকে বুঝে নিয়ে যাবি যদি মেয়েটা তোর বাড়িতে না আসে। এখন আমি চিন্তা করতেছি যে কোন বিশ্বাস করে 5 লাখ টাকা দিয়ে যাব। আবার এটাও চিন্তা করতেছি তাহলে সামান্য ওনার কাছে আমার পাঠাবে কেন যদি উনি ভালো না হবে। এমনিতে তো সব হারাইলাম, চিন্তা করলাম দূরও গেছে তো এমনিও গেছে, এমনও যাক, গেলে গেছে। এই কথা চিন্তা ভাবনা করি তখন এই কবিরাজের বাড়িতে টাকাগুলো রাখে আমি তখন খালি হাতে বাড়িতে ফিরে আসতেছি। যেটা কিন্তু লগে নেয়, তো আমার একরকম মানে বহু টাকা। বাড়িতে এসে অপেক্ষা করতেছি, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, ওই আসে। প্রায় 12 দিন পর আমার বাড়িতে আসছে আমার খোঁজার জন্য। আইসা আমার বাড়িতে আইসা আমার খুঁজতেছে যে স্বপন কই স্বপন কই, স্বপন স্বপন করে ঢাক দিছে। আমি ঘরের ভিতরে আমি লাভ দিয়ে বাইরে এসছো, ঘর ধরে মানে ঘরের উঠানোর মধ্যে অজ্ঞান হয়ে গেছে। আমার আম্মাটা আমার সবাই ধরে ঘরে আনছে, চোখে মুখে পানি দিছি। উঠছে, উঠে আবার বলে আমি বাড়ি যাবো, দৌড়ে আবার চলে গেছে। এই গেল প্রথম দিন। এর 2 দিন পরে আবারও আসছে। সেমে কীভাবে আসে, আইসা আমার ডাকে, অজ্ঞান হয়ে যায়, জ্ঞান ফিরলে আবারও চলে যায়, মানে থাকে না। এইভাবে অনেকগুলো দিন কেটে গেল। তুই চিন্তা করলাম যে বিষয়টা কী করার, মানে কী করব। পরে আবারও ওর কাছে আসছে কবিরাজের বাড়িতে, আবারও চট্টগ্রামে চকবাজারে কবিরাজের কাছে গেছি। যাওয়ার পরে কবিরাজ আমারে বলে যে আশিক নামের একটা ছেলে ওদের বাড়িতে আছে। আমি বললাম আছে। বলে ছেলেটারে যেমনি পর আমার কাছে ধরে নিয়ে আসো। আমি বললাম ওরে কেমনি ধরে নিয়ে আসবো? সবাই বলে ওর সাথে জিন আছে। বলে না, তোমার কোনো ক্ষতি করতে পারবে না এই জিন। আমি তোমাকে একটা তাবিজ পরাই দিতেছি, তুমি এই তাবিজটা হাতে নিবা, এবং ওই যদি বেশি ক্ষমতা দেখাইতে যায়, লাফালাফি করে, ওর হাতের যে কানি আঙ্গুলটা আছে কানি আঙ্গুলে মুট করে ধরবা, ধরে আমাকে একটা দোয়া শিখিয়ে দিল, এটা পড়বা, কানি আঙ্গুলো ধরে এটা পড়বা, দেখবা ও শান্ত হয়ে যাবে। ওরে যেমনে পড়ো আমার এখানে নিয়ে আসো, চট্টগ্রামে নিয়ে আসো। তো কোথায় রংপুর, কোথায় চট্টগ্রাম, এটি কি হাতের কাছে নাকি? আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এরপরেও আপনি যেভাবে বলতেছেন এভাবে কাজগুলো হবে। তো বলে হ্যাঁ, ওরে আমার কাছে নিয়ে আসো, বাকিটা পরে তোমার আমি বলতেছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এবার ওরে তো আর ধরতে পারিনি, তো বাড়ি থেকে বেরোয় না, 24 ঘন্টা বাড়ির ভিতরেই থাকে। এরপরে আমি সবাই কেউ আমার সাথে যাইতে রাজি হয় না, যে ওরে যায় ধরলে বা এই সেই এটা সেটা। তো একদিন হলো কি, ভাগ্যের বিষয়, আমি কিন্তু ওর বাড়ির আশেপাশে ঘুরতাম। একদিন ওটারে পাইলাম আপনার, তাও ইয়ের দিকে, আপনার মাগরিবের কিছুক্ষণ আগে ওই দিক দিয়ে কই জানি যাইতেছে, আমাকে গ্রামের রাস্তা ধরে এই দিনে এনে পাইছি, পায়ে দাম করে ধরে বসছি। প্রথমে ধরছি, রে ভাই আমার একটা লাথি যে মারছে, ও মারেনি আমি জানি, ওর গায়ে এত শক্তি নেই, লাত্তি সোটা আমি পড়ে গেছি। পুইরা আবার গিয়ে ধরছি, ধুইরা কোনো রকমের দস্তাদস্তি করে কানি আঙ্গুলে ধরছি। ধরার পরে ভাই ও একদম হয়ে গেছে, কানি আঙ্গুলে ধরার পরে ও চোখ টোক বড় করে ফেলছে, বলে ছাড়া মারে। এমন ছাড়বো না তোরে, কে তুই? পরে বলে আমি ইচ্ছে করে এখানে আসি না, আমার এখানে পাঠাইছে। কে পাঠাইছে তোরে? বলে আমার অমুক কবিরাজা পাঠাইছে, উনি আমার পাঠাইছে, আমি ইচ্ছে করে আসি নাই। আমি বলছি তুই চল আমার সাথে, চল তোর এক জায়গায় নিয়ে যাবা। বলে না, আমিও কবিরাজা বাড়িতে যাবো না। ও নিজেই আমারে বলে আমি চট্টগ্রামের কবিরাজা বাড়িতে যাবো না। তুমি আমাকে যেটা পড়তে বলছে এইভাবেই ধরছি, ধরে আমি এই জায়গার ভিতরে ওরে প্লাস্টিকের মতো ছিল, দিয়ে মুখটা পেঁচাই ফেলছি। পেঁচাইয়া ধরে আমাদের এলাকার পিছনে এক গঞ্জাবাড়ি আছে, গঞ্জাবাড়ি বলে আর কি, একটু নীরব জায়গা, গঞ্জাবাড়িতে নিয়ে ওরা আমি রশি দিয়া, গরুর বাঁধার যে রশি, এক গরুর রশি খুইলা ওরা আমি ওখানে বাঁধছি, গঞ্জাবাড়ির ওখানে কানি আঙ্গুল ধরে কিন্তু বাঁধছি। বাঁধার পরে রশি দিয়ে যখন বাইনা কানি আঙ্গুল ধরছি, তাহলে এখান থেকে তুই যাইতে পারবি না। এই রশি দিয়ে কানি আঙ্গুল ধরছি, ধরার পরে বাঁধছি ওখানে বাইন্দা। উনি আবার কবিরাজ আমায় শিখাই দিছে কিছু দোয়া, যেগুলো পইরা ওরে ফু দিলেও আর কিছু করতে পারবে না। ওগুলো পইরা ওরে ফু দিছি, দিয়া এক বন্ধুরে ডাইকে আনছি, আরও 8-10 জনরে ডাকছি, আমার বন্ধু বান্ধব যা আছে সবগুলো ডাকছি, ডাইকে এনে ধরছি। তখন ওই তো মাগরিবের পর হয়ে গেছে। ধরার পর ও একবার মনে হয় যেন রশি ছিঁড়ে ফেলবে। যখনই কানি আঙ্গুলে ধরি তখনই ও চুপ, আর কথা বলতে পারে না। রাতের মধ্যে তখন একটা মাইক্রোবাস ভাড়া করছি, তখন ওই নোহা মাইক্রোবাসগুলো ছিল। নোহার ভিতর ওরে ঢুকাইছি, ঢুকে আরও কয়েকজন নিচ্ছি, রওনা দিলাম চিটংয়ের দিকে। ভাই ও গাড়ির মধ্যে কী করতেছে বলার মতো না। কানি আঙ্গুলটা ছেড়ে দিলে ভাই ও মানে ওর এক অন্যরকম পাওয়ার চলে আসে। কানি আঙ্গুলটা ছাড়লেই মনে হয় যেন গাড়িটা ভেঙে বেরিয়ে যাবে, মানে ওরে আর ঠিক রাখা যায় না। কানি আঙ্গুল ধরে আস্তে আস্তে করে টাইনে কোনো রকমে
ঢাকাটা পার হয়েছি, ঢাকা পার হওয়ার পর আর রাখাই যায় না। ও মানে গাড়ি টাড়ি ভেঙে ফেলবে, গাড়ি বেরিয়ে ভেঙে যাবে, মানে পারতেছি না। রাস্তার মধ্যে আবার পুলিশে ধরে না কি ধরে, যার গাড়ি ড্রাইভার উনি বলতেছে ভাই এটা কই লিয়ে যাইতেছেন। পরে আলহামদুলিল্লাহ যাই হোক একটা পর্যায়ে কবিরাজের বাড়ি পর্যন্ত আনি। কবিরাজের বাড়িতে আনার পরে কবিরাজের বাড়ি তোরে নামায়, ও কবিরাজের দেখে গড়াগড়ি করতে শুরু করে, আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন, আমি ইচ্ছে করে আসি নাই, আমার অমুক কবিরাজে পাঠাইছে, আমার চালান করছে, আমি চালানের কারণে আসছি, আমি আসি নাই। কবিরাজ বলে এখানে বয়, শান্ত হয়ে বয়, তোরে মারবো না, তোর ক্ষতি করবো না, শুধু সত্যি কথা বলবি, তোরে ছেড়ে দিব। কেন আসছিস? বলে আমার মেয়েটারে দেখছিলাম, আমার পছন্দ হয়েছে, আমি আমার বন্ধুরে বলছি আমি মেয়েটারে চাই, আমার বন্ধু এই ছেলের মাধ্যমে আমাকে মেয়ের বাড়িতে পাঠাইছে। একদিন রাতের বেলা আমি মেয়ের বাড়িতে ঢুকছি, মেয়ের ভাই পরিচয়ে, এরপর থেকে আমি মেয়ের সাথে থাকি। তো কবিরাজ বলে মেয়ের মা কিছু বলে না? বলে না, মেয়ের মা কিছু বলে না, মেয়ের মায়েরে আমার বন্ধু মন্ত্র দিয়া পাগল বানায় রাখছে, মেয়ের মাও চায় আমি মেয়ের সাথে থাকি। পরে বলে তুই নাকি মেয়েরই বিয়ে করছিস? বলো হ, একটা হুজুরটাকে আমার বিয়ে করাইছে। বলে এই হুজুর বুঝে নাই তুই যে জিন? বলেন ওই হুজুর বুঝে নাই, ও হুজুর আইসা শুধু বিয়ে পরে দিয়ে গেছে গা। পরে কবিরাজ বলতেছে তুই মেয়েটারে ছেড়ে দিতে হবে, মেয়েটা তো ভালো, ওর তো কোনো দোষ নাই, ওর একটা নিষ্পাপ মেয়ের এইভাবে কেন নষ্ট করতেছিস? ও বলে না আমি যাবো না, মেয়েরা পছন্দ করে আমি ওরে নিয়ে যাবো আমার সাথে। পরে বলে না তুই চলে যাওয়া লাগবে, না গেলে তোরা এখানে মারবো। তো বলে না আমি যাব না। এই কথা বললা মানে কবিরাজ তখন কুলুকে মাথার মধ্যে হাত দিল, হাত দেওয়ার পরে ছেড়ে দিস, চলে গেছে। চলে যাওয়ার পরে ছেলেটা দিয়ে বসে আসছে, এখন আমার দিকে তাকে এর দিকে তাকে, 2 মিনিট পরে আবার চলে আসছে। 2 মিনিট পরে আবার ওর উপরে ভর করছে, ভর করার পরে কবিরাজ বলতেছে জোরে মেরে ফেলা লাগবে, মেরে ফেলা ছাড়াও যাবে না, ওরে মায়েরাই লাগবে। ওই জায়গার ভিতরে জিনটাকে হত্যা করে, মানে খারাপ জিনটাকে যেভাবে যে প্রক্রিয়ায় হত্যা করে ওর মতো ওদের প্রক্রিয়া হত্যা করে, জবাই দিয়া দেয়। এরপরে ছেলেটারে সুস্থ করে মাথায় পানি টানি ঢাইলা সুস্থ হয়। ছেলেটা তখন বসে মানে ছেলেটারে বলতেছে তোমার নাম কি? বলে আমার নাম শুভ। এতদিন বলছে আশিক, এখন বলে শুভ। জিনটা ছিল মূলত আশিক, জিনটার নাম ছিল আশিক। তো বলে শুভ তোমার বাড়ি কই? বলো অমুক জায়গায়। আমার বাড়ি? আমি এখানে কেন? মানে ছেলে বলতেছে আমি এখানে কেন? পরে বললাম তুমি চিনো, তোমার বাড়ি চিনবা, ঘর চিনবা? বলো হ চিনবো। তখনই কবিরাজটা আমাদেরকে বলতেছে, মানে চট্টগ্রামে কবিরাজ বলতেছে ছেলেটার কোনো দোষ নাই, ওই শুভ নামে ছেলেটার কোনো দোষ নাই, ওর বাড়িতে দিয়ে আসো, এবং তুমি এবার মেয়েটা পুরো নিরাপদ, মেয়েটা আবার তোমার কাছে বিয়ে বসবে, মেয়েটার মাঝে এখন কোনো সমস্যা নেই, মেয়ের মাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তুমি যাও। আমি বললাম রাস্তার মধ্যে যদি কোনো ঝামেলা করো? বলে আর কোনো ঝামেলা করো না, আমি মেরেই ফেলছি, ও নাই তো দুনিয়াতে, ঝামেলা করবে কি, তুমি যাও। এবার আমরা ওই শুভ নামের ছেলেটারে নিয়ে যাইতেছি, ওরা জিজ্ঞেস করছে তোমার আব্বুকে, মানে ও কিন্তু অনেক বড় লোকের ছেলে, শুভ অনেক বড় লোকের ছেলে। তো বললাম তোমার কি? বলে আমি কিছু জানি না, আমি শুধু দুপুরবেলা মানে বন্ধুদের সাথে গোসল করছিলাম আমাদের এখানে একটা পুকুরে, বড় পুকুরে, ওখানে গোসল করে বাড়িতে আসতেছি, আমি একটা মুরব্বি দেখলাম, একটা মুরব্বিরে সালাম দিলাম, সে আমারে বললো হ্যান্ডশিপ করার জন্য, আমি তার সাথে হ্যান্ডশিপ করছি, এটুকুই মনে আছে, এরপরে আমার আর কিছু মনে নেই। তাই আমি বললাম আমার বাড়ি চিনবা? বলে চিনবো। সেই চিরং থেকে আবারও রংপুর আসছি, আসার পর ওই যে ঠিকানা দিল এই ছেলে, ওই ঠিকানা অনুসারে তার বাড়িতে গেছি। তার বাড়িতে যাওয়ার পরে তার বাপ মা তারে পাইয়া চিৎকার করে কান্না করতেছে, বাবারে তুই কোত্থেকে আসছিস, বাজানরে তুই কোত্থেকে আসলি? ওর বাপ মাই চিৎকার করে কান্না করতেছে এবং আমাদেরকে ধরে চুমু দিতেছে, বাবা তোমরা আমার ছেলেরে বাঁচাইছো। পরে ছেলের মানে বাবা আমারে বলতেছে কি হয়েছে বাবা, কই পাইলা ওরে? ওর তো আজকে অনেকদিন ধরে পাইতেছি না। আমি বললাম দেখেন এই ঘটনা, সব কিছু বলার পরে ছেলের বাবা বলতেছে কি বললাম? আমি বললাম হ্যাঁ অমুক জায়গায় শাপলা আমার এক মেয়ে বিয়ে করছে এবং ওরে কবিরাজে পাগল বানাইয়া ওই মেয়ের ওর উপরে জিন চালান করে মেয়ের সাথে খারাপ কাজ করাইছে, এই ঘটনা। পরে তারা বলে তোমরা আমরা যেতে হতে বিকেল হয়ে গেছে ওই মানে ওদের ছেলেদের বাড়িতে, ইতিমধ্যে তোমার আপনার 3-4 দিন শুধু রাস্তার মধ্যেই কেটে গেছে। পরে আমারে বললো বাবা তোমরা বসো, খাওয়া দাওয়া করো, তোমরা এইভাবে যাইও না। এমন না আঙ্কেল আমরা চলে যাব, আমরা তো আসলে আঙ্কেল থাকতে আসি নাই। বলে না বাজান তোমরা খাওয়া দাওয়া করে যাবো, তোমরা যাবা না। তো উনি একরকম জোর জবস্তি করে আমাদেরকে খাওয়া দাওয়া করানোর জন্য চাপ দিল, আমরা খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করার পরে বলছে রাতটা থাকো, রাতটা ওই বাড়িতে থাকলাম। পরের দিন সকালবেলা ওর বাবা বললো কি ওই গাড়ি নিয়ে আমাদের সাথে যাবে, ছেলের বাবা, যে আমার ছেলে কোন জায়গায় যিনি নিয়ে বিয়ে করাইছে আমি একটু ওই জায়গাটা দেখবো, চলো। এবার ছেলের বাবা আমাদের সাথে মেয়ের বাড়িতে আসছে। মেয়ের বাড়িতে আসার পরে এবার মেয়ের মার সাথে কথা বলে, মেয়ের মার আর হুঁশ নেই। মেয়ের মারে সবাই জিজ্ঞেস করতেছে যে এই ছেলের কোত্থেকে আনছিস? মেয়ের মা বলে আমি জানি না। মানে এই যে মানে আশিক নামের যে জিনটা ওদের ঘরে ছিল, মেয়ের মা এটা জানেই না। এবং শাপলারও কোনো কিছু মনে নেই। শাপলা আমারে বলে কী হয়েছে, আমি কিচ্ছু জানি না। মানে শাপলারও কিছু মনে নেই বিগত দিনগুলোতে কী হয়েছে, এবং শাপলার মায়েরও কোনো কিছু মনে নেই। মানে তারা পুরোই কবিরাজের আন্ডারে ছিল। তো শাপলার মা শুধু একটা কবিরাজের কথা বলে যে আমি অমুক কবিরাজের বাড়িতে যেতাম, আমি ওনার মুড়ি ধইছি,
ওনার বাড়িতে আমি যাইতাম। পুরো সবাই মনে করলো ওই কবিরাজেই ঘটনা ঘটাইছে। পরে আমরা সেই গ্রামে আর থাকি নাই। পরে ওই বেটা মানে ওই যে ছেলেটা শুভ ছিল, শুভর বাপ ওই গ্রামে ওই রাতে ছিল। আমি তো বাড়িতে চলে আসছি আজকে 3-4 দিনের অঘুমা। বাড়িতে এসে ধরুন দিলাম ঘুম, মানে আমার আর হুঁশ নাই। একদিনে এক রাত পুরো ঘুমে, মানে পুরোই ঘুমে, মানে কোনো হুঁশ নাই, পয়খানা প্রস্রাব কিচ্ছু নাই, পুরো ঘুমে। একদিন এক রাত পরে আমার বন্ধুরা আমারে বলতেছে, শোয়া থেকে ওঠার পরে বলে, বেটা তুই খাল কেটে কুমির নিয়ে আসলি না? আমি বললাম খাল কেটে কুমির আনছি মানে? আমি তো বুঝলাম না। বলে তুই ওই ছেলের বাপেরে, শুভর বাপেরে এখানে আনলি কেন, মানে কী হয়েছে? আমি বেটা শুভর বাপে তো ওই মেয়েরে শুভর জন্য এবার ডিরেক্টলি বিয়ে করাইতে চাইতেছে। ওরা মেয়ে যেহেতু শুভ মেয়ের সাথে ছিল, এখন ওই এলাকার লোকেরা ধরছে বেটারে, বেটা বলতেছে ছেলের বিয়ে করে নিয়ে যাবে। বলিস কি? বলে তোর তো আজকে একদিন এক রাত কোনো খবর নাই, এই ঘটনা ঘটতেছে। তাড়াতাড়ি তখন আমি শাপলাদের এলাকাতে গেলাম। এলাকাতে যাওয়ার পরে আরে আমার বন্ধুরা যা বলছে তাই ঠিক, সে জায়গার মধ্যেই শাপলার বিয়ে হয়ে যাবে। কার সাথে? ওই শুভ নামের ছেলের সাথে। এখন আমি শাপলার মায়েরে বলতেছি, আন্টি আমি তো শাপলারে পছন্দ করি, আমি শাপলারে এত বড় বিপদ থেকে বাঁচাইছি, আমি এগুলো করছি। ওর মা বলেন না, এখন এই ছেলের সাথে যেহেতু আমার মেয়ে ছিল, আর ছেলেও যেহেতু আমার মেয়ের পছন্দ করে, আর ছেলের বাবা মাও যেহেতু পছন্দ করে, আমরা ওখানে কথা দিয়ে ফেলছি। আরে বাবা, তাহলে আমি কার জন্য কি করলাম? এই যে আমি আমার জীবন শেষ করলাম, আমার সব কিছু আমি শেষ করলাম, তো আমি কার জন্য করলাম? এগুলো আপনারা কি বলতেছেন যে আপনার অন্য কোথাও বিয়ে দিয়ে দেবেন? না, আমার কথা আর কেউ শোনে না। মুহূর্তের মধ্যে খবর চলে গেল আমার বাবার কানে। আমার বাবার কানে চলে গেছে। আমার বাবা তখন করলো কি, বাবা তখন বাড়িতে, বাবা বুঝতে পারছে যে আমি লাখ লাখ টাকা খরচ করছি, বোনের স্বর্ণগয়না বিক্রি করে দিয়েছি। আমার আব্বার আবার এক বন্ধু ছিল, আবার মানে খুব ঘনিষ্ঠ বন্ধু, উনি এখন রিটায়ারে আছে, পুলিশ কর্মকর্তা। আমার আব্বা দিশকুল না পাইয়া আমার নামে দিছে মামলা, মানে বাবা নিজে সন্তানের নামে মামলা দিচ্ছে যে আমি ঘর থেকে মালামাল চুরি করছি। এই মানে শাপলার বিয়ের আপনার 2 দিন আগে আমার আব্বা তখন আমাকে অ্যারেস্ট করাই ফেলে ঘর থেকে। আমার ঘর থেকে পুলিশ আমাকে নিয়ে চলে যায়। আমি তখন জেল হাজতে। আমার মা আমারে দেখতে গেলাম। আমি বললাম আমার অপরাধ কি? মা বলে তোর বাবাই তো মামলা দিছে, অপরাধ কি আবার? আমি আমার বন্ধুর গয়নাগাটি চুরি করছি, নিয়ে বিক্রি করছি, আরও কয়েকটা মামলা ধারা আমার একদম আমার আব্বা জেলে ঢুকিয়ে দিছে। 4 মাস পর্যন্ত আমি জেলের ভিতরে। এদিক দিয়ে শাপলার বিয়ে শাদী সব হয়ে গেছে, শাপলার অলরেডি নিয়ে হয়ে গেছে। আমি জেলে বসে কান্নাকাটি করতেছি। আমার আব্বারে বলতেছে, আব্বা এটা কী ধরনের কথা হলো, এটা কী কথা হইলো আব্বা, এটা কেন হইলো? 4 মাস পরে আমার মা আব্বারে রাজি করাইয়া কেমনে কেমনে শর্ত দিয়ে আমারে বের করে আনছি। শর্ত একটাই, আমি যাতে কোনোদিনও শাপলার নাম মুখে না আনি। ওরা যেখানে বিয়ে করাবে সেখানেই বিয়ে করব, আমি কোনোদিনও শাপলার নাম মুখে আনতে পারবো না। এই শর্তে আব্বা তখন আমাকে বের করছে। তো তখন আমি বেরিয়েছি। বেরিয়ে আসার পরে আব্বা তখন করলো কি, আমার জন্য মেয়ে খুঁজতেছে, বিয়ে করাবে, মেয়ে খুঁজতেছে। আমি সেই সুযোগে করলাম কি, বাড়ি থেকে পালাইছি। জেল থেকে বেরিয়ে আসার পর বাড়ি থেকে পালাইছি। আমি তো আর বিয়ে করবো না, বাড়ি থেকে পালাই গেছি। বাড়ি থেকে পালাইয়া শাপলার খবর নিতে শুরু করছি। শাপলা ওই শুভ ছেলের সাথে বিন্দাস ভালো আছে, আমার কথা ওর মনেও নাই। ওর জীবনের জন্য আমি যা কিছু করলাম সবইও ভুলে গেছে। ছেলের বাবা মা, ছেলের পরিবারের সাথে এমন করে মিশছে যে ওর জীবনে কোনো অতীত নেই। আমি যে ওর জীবনে এত বড় একটা পার্ট হয়েছিলাম, এসব কিছু ওর মনে নেই। ওর কাছে কান্নাকাটি করতে শুরু করলাম যে শাপলা আমি তোমারে পছন্দ করি, আমি তোমারে ভালোবাসি, তুমি আমার কাছে আসো শাপলা, আমি তোমারে ভালোবাসি। মানে যা ওর জন্য করছি তা আসলে বলার মতো না। বিভিন্নভাবে বাড়ির আশেপাশে দিক দিয়ে সেদিক দিয়ে বিভিন্ন জায়গায় ওর কাছে যাইতাম না, ও আর আমারে পছন্দই করে না, মানে ও আমার আর মেনেই নেবে না। সবশেষ আমি সেই চট্টগ্রামের যে কবিরাজ ছিল, কবিরাজের বাড়িতে গেছি একদিন। অনেক দিন ধরে এখানে কিছু করতে না পারে কবিরাজের বাড়িতে গেছি। গোপনে গোপনে মা কিন্তু আমার টাকা দিত, আমার মা গোপনে গোপনে আমার টাকা দিত। মার কাছ থেকে টাকা নিয়েই গেছি চিরঙে। যাওয়ার পরে কবিরাজরে বললাম, আপনার আমি এত টাকা দিলাম, এখন তো ঘটনা এমনি এমনি করছে। উনি বলে, ও লোকে ঘটনা যা ছিল তা তো আমি ঘটাই দিছি, এখন যেটা ঘটছে বাবা এটার তো আর আমার কিছু, আমার হাতে তো কিছু নেই, এটা তো মেয়ের মা করছে, এটা মেয়ের পরিবার করছে, তো আমার কিছু করার নেই। আমি বললাম আমি ওরে ফিরে পেতে চাই, আপনি যেমনি পারেন ওরা আমার কাছে এনে দেন, আপনি এখন জিন দ্বারা এনে দেন। উনি বলে, আমি তো কালো জাদু করি না, ব্ল্যাক ম্যাজিক আমি করি না, আমার দ্বারা আনা সম্ভব না, তবে আমার কাছে তোমার যে সামান্তা পাঠাইছে ওই এনে দিতে পারবে, ওই পরিটা তোমাকে এনে দিতে পারবে, ওর কাছে যাও। চিটং থেকে আমি পরে আবার ওই সামান্তা কবিরাজের বাড়িতে রংপুরে। ভাই আমার জীবনটাই শুধু চিটগং আর রংপুরে কাটছে। সামান্তা কবিরাজের বাড়িতে গেলাম, সামান্তা কবিরাজরে বললাম যে দেখেন এমন এমন ঘটনা। উনি বলে উনি এনে দিবে, তবে এনে দিলে আমার জন্য এটা ভালো হবে না। সামান্তা বলতেছে, আমি শাপলারে এনে দিব তোমার কাছে, তুমি যদি শাপলাকে ভালোবাসো, এতই পছন্দ করো, এত কিছু করছো, কিন্তু শাপলাকে তোমার জীবনে আসলে তুমি ভালো হবে না, তুমি আরেকটা বিয়ে করো। আমি বললাম না, আমি আরেকটা বিয়ে করবো না, আমি শাপলারে পছন্দ করি, আপনি শাপলারে আইনে দেন। তখন সে আমার কিছু জিনিস জোগাড় করতে বললো, মানে শাপলারে জামা কাপড় থেকে শুরু করে কিছু কিছু জিনিস, এগুলো শাপলারে যে শুভ নামের ছেলের কাছে বিয়ে দিছে ওই শুভর বাড়ি থেকে আমি তখন এই জিনিসগুলো ব্যবস্থা করি। আপনার বিভিন্ন ধরনের পোশাক আশাক এইটা সেটা থেকে শুরু করে অনেক কিছু ব্যবস্থা করি, এবং এই জিনিসগুলো ব্যবস্থা করে আমি তখন শাপলার এই মানে সামান্তা কবিরাজরে দিই।
সামান্তা কবিরাজে দেওয়ার পরে সামান্তা কবিরাজ তখন এটা দ্বারা কালো জাদু করে, মানে ব্ল্যাক ম্যাজিক করে। কিছু টাকা পয়সাও লাগে, ওইগুলো আমার আম্মা দেয়। এবং ব্ল্যাক ম্যাজিক করার প্রায় 1.5 মাসের মাথায় শাপলা পাগল হয়ে যায়, ওই শুভর বাড়িতে পাগল হয়ে যায়। এবং পাগল হয়ে গেলে পরে শাপলাকে তখন শুভর মা, মানে শুভর ফ্যামিলি তখন ওদের বাসায় পাঠিয়ে দেয়, মানে ওর মায়ের বাসায়। ওর মায়ের বাসা আছে। এবার আমি বারবার ওর মায়ের যায় বলে, ও পাগল হইলে হয়েছে, আমি ওর বিয়ে করবো, আপনি আমার কাছে দেন। আর ওই দিক দিয়েও শুভরও আর শাপলারে নিতে রাজি নেয়, কারণ ব্রেন আউট হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এক পর্যায়ে হলো কি যে শাপলার মানে শ্বশুর বাড়ির লোকেরা শাপলারে নিবে না, তারা ডিরেক্টলি বলে দিছে, তারা ওই শুভ নামের ছেলেটার আরেক জায়গায় বিয়ে করাই দিছে। আমি তখন বললাম যে তাহলে আপনি শাপলারে আমার দেন, আমি শাপলারে বিয়ে করবো। উনি বলো তোমার মা বাবা রাজি নাই। আমি বললাম বাপ মা লাগবো না, আপনি আমার শাপলার কাছে বিধান, আমি শাপলারে বিয়ে করবো। শাপলার মা তখন আমার শাপলারে বিয়ে করাইছে। বিয়ে করানোর পরে আমি সামান্তা কবিরাজের কাছে গিয়ে বললাম যে শাপলা তখন আমার আছে, এখন পাগল, ওরে আপনি ভালো করে দেন। কিন্তু সামান্তা কবিরাজ বলে আমার দ্বারা এটা সম্ভব না, আমি ওকে ভালো করতে পারবো না, ওর ব্রেন পুরোপুরিভাবে আউট হয়ে গেছে। তাই আমি বললাম যে এটা তো উনি বলে আমি আগেই বলছিলাম ওরে বিয়ে করলে ভালো হবে না। এবার আমি শুরু করলাম মানে মানে সামান্তা কবিরাজকে ছেড়ে অন্য অন্য কবিরাজ ধরার। আমার মনে হয় বাংলাদেশ, ইন্ডিয়া, এরপরে আরেকটা জায়গা আপনার কি জানি বলে, আমি এই মানে এই এই তিব্বত বলে একটা দেশ আছে, ওই দেশ, এরকম 3টা দেশে আমি শুধু কবিরাজ খুঁজে বেড়াইছি। আমার হাজার হাজার কবিরাজের কাছে আমি গেছি, আমি আজ পর্যন্ত শাপলাকে ভালো করতে পারি নাই। এবং আমার মা পরিশেষে কান্নাকাটি করে আমার আব্বার কাছে, আমার আবার পরিবারে মেনে নিচ্ছে, যেহেতু আমি পরিবারের একমাত্র ছেলে। আমি শাপলারে নিয়ে গেছি এবং শাপলার আমি বিয়ে করছি 2002 সালের দিকে। 2002 সালে শাপলাকে বিয়ে করছি, এখন 2025 সাল চলতেছে। এতগুলো বৎসরে শাপলারে আমি আর ঠিক করতে পারি না। এখনও শাপলা বয়স বাড়ছে, আমারও বয়স বাড়ছে, কিন্তু আমি আর শাপলাকে ভালো করতে পারি নাই। আমার কোনো সন্তানাদিও হয় নাই। এখন পর্যন্ত আমি কিভাবে শাপলাকে ভালো করবো আমি তাও বুঝতেছি না। অনেকেই বলছিল শাপলাকে ছেড়ে দেওয়ার জন্য, তা আমি ছাড়ি নাই। আমাকে ভালোবেসে বিয়ে করছি, এত কিছুর পরে আমি ওরে ছাড়বো কেন, আমি ছাড়ি নাই। কিন্তু এখনও পাগল, ওর দিকে এখনও যে কোনো মানুষ তাকাইলে তাকায় থাকবে, এত সুন্দর ওর চেহারা, আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছে। কিন্তু আমার কাছে এখন জানি মনে হয়েছে ওই সামান্ত কবিরাজ যা বলেছিল তাই যদি করতাম, তাহলেই আর শাপলার জীবনে এত বড় অন্ধকার নেমে আসতো না। আমি সামান্তা কবিরাজের কথা না শুনে শাপলাকে পাগল বানাই দিছি, আর যার কারণে আজ আমি এত বড় অপরাধ, নিজেকে এত বড় অপরাধ বোধ মনে করতেছি। তো আপনি তো অনেক গল্প বলেন, অনেকের সাথে আপনার পরিচিত আছে, অনেক কবিরাজ হয়তো আপনি চিনেন, যার কারণে আমি আপনাকে আমার দুঃখের কথাগুলো বললাম এবং আপনাকে অমুক নাম্বারের অমুক কবিরাজের ঠিকানাটা দেওয়ার জন্য অনুরোধ করলাম। যদি পারেন আমাকে ঠিকানাটা দিবেন, আমার বউকে যদি আমি ভালো করতে পারি আপনার কাছে চিরঋণী থাকবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রংপুরের ভাই স্বপন হোসেনের জীবনের ভয়ঙ্কর ভৌতিক বাস্তবমুখী গল্পটা শোনার জন্য। বন্ধুরা, এই গল্পটা শুধুমাত্র ভৌতিক বললে আমার ভুল হবে। গল্পটা শুধুমাত্র ভৌতিক ছিল তাও কিন্তু নয়, গল্পের মাঝে এক প্রচুর আবেগ জড়িত ছিল, ভালোবাসা জড়িত ছিল, ছিল বাস্তবতা। এখানে স্বপন ভাই একটা কথা বলেছে, উনি আমার গল্পের একটা পর্বের নাম বলেছে অমুক পর্বের অমুক কবিরাজের ঠিকানা উনি চাচ্ছে। দেখেন, আমি শুধুমাত্র এই যে এখন স্বপন ভাইয়ের সাথে কথা বললাম, ওনার মাধ্যমে 2জন কবিরাজের সন্ধান আমি পেলাম। আমি কিন্তু ওনাকে কখনোই ফোন করে বলি না যে ভাই ওই 2টা কবিরাজের ঠিকানা আমাকে দেন, কারণ বরাবরের মতো আমি কবিরাজদের কাছ থেকে দূরে থাকি। আপনারা বিশ্বাস করতে পারেন, কিন্তু আমার কাছে কেন জানি কবিরাজ বিশ্বাস হয় না। আমার মনে হয় 100-এর ভিতরে 90টাই ভুয়া। তো যার কারণে আমি কবিরাজদের বিশ্বাস করি না। আমি ওনাকে বললাম যে আমি আসলে মানে উনি আমার কাছে যেটা বললো আর কি, এরকম অনেকেই বলে, ইমেল করে বলে, অনেকেই রিকোয়েস্ট করে যে আপন ভাই কিছুদিন যাবত হচ্ছে আমেরিকার একজন মহিলা, উনি আমাকে পাগল বানায় ফেলতেছে চিটংয়ের একটা কবিরাজের নাম্বার দেওয়ার জন্য। শেষ পর্যন্ত দিয়েছি, জানি না কি হবে না হবে। ওনার জন্য অনেক কষ্ট করে আমি কবিরাজের নাম্বারটা ম্যানেজ করে তারপর দিলাম। তো এখন যারা এই ধরনের কবিরাজের নাম্বার আমার কাছে চান, আমি অনুরোধ করে বলি যে আসলে এই নাম্বারগুলো আমি রাখি না। গল্প শেষ, ওনার গল্পটা শেষ, আমি ওনার সাথে যোগাযোগও করি না। সুতরাং ওনাদের কোনো ডিটেলস আমি রাখি না। এই জন্য আসলে আমার কাছে এই ধরনের নাম্বারগুলো চেয়ে বেশিরভাগ ক্ষেত্রে লাভ হয় না। বন্ধুরা, যারা গল্প শুনেছেন, গল্প কেমন লেগেছে এটা কমেন্ট বক্সে লিখবেন এবং গল্প নিয়ে ব্যক্তিগত কোনো মতামত থাকলেও লিখতে ভুলবেন না। যেখানেই বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।